মা বলল চাল লাগবে, সঙ্গে সঙ্গে চলে গেলাম দোকানে চাল কিনতে। দোকানদার জিজ্ঞেস করলো কত চাল দেব। আমি বললাম দিয়ে দাও অল্প চাল। দোকানদার আবারও জিজ্ঞেস করলো অল্প বলতে কত দেব। তখন হঠাৎ মনে হলো মা বোধহয় 5 বলেছিল। 5 বলাতে সঙ্গে সঙ্গে দোকানদার আমার হাতে 5টি চালের দানা দিয়ে দিল। সেটা দেখে মনে হলো কিছু তো একটা গন্ডগোল আছে, এই 5 দানা চাল নিতে তো আমি আসিনি। আর একটু ভেবে দেখলাম, তখন মনে পড়লো যে আরে মা তো বলেছিল 5 কিলো চাল আনতে, 5 কেজি চাল আনতে। আর সেটা বলাতেই সঙ্গে সঙ্গে দোকানদার 5 কেজি চাল মেজার করে, ওজন করে আমাকে দিয়ে দিল। সুতরাং এখানে মেজারমেন্ট করার জন্য দোকানদারের দরকার ছিল একটা নাম্বার যেটা ছিল 5, আর একটা ইউনিট যেটা ছিল কিলোগ্রাম মানে কেজি। তো এই ভিডিওটাতে আমরা ডিসকাস করব আজকে আরো ডিটেলে, আরো মজার সঙ্গে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো, খুব মজায় আছো। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11th ফিজিক্স ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস এর ওয়ান শট ভিডিও। সব সময়ের মতো আমরা এই পুরো চ্যাপ্টারটাকে শেষ করব শুধুমাত্র একটা ভিডিওতে, আর এই একটা ভিডিও দেখে তোমাদের কনসেপ্ট হয়ে যাবে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আমি রোশনি ফ্রম লার্নো হাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পড়তে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি সবকিছু অ্যাবসলিউটলি ফর ফ্রি অ্যাট learnohub.com। সবাই রেডি তো? লেটস গেট স্টার্টেড। তোমরা যদি আমায় জিজ্ঞেস করো যে ম্যাম তোমার হাইট কত, আর আমি যদি বলি 5, আমার শুধু 5 বলাটা কি যথেষ্ট হবে? না, হবে না। কারণ শুধু 5 বলাতে তোমরা ঠিক বুঝতে পারবে না যে আমার হাইট এক্স্যাক্টলি কতটা। তোমরা ভাবতেই পারো যে আমার হাইট 5 সেন্টিমিটার। না না না, এত কম হাইট নয় আমার। তোমরা এটাও ভাবতে পারো যে আমার হাইট 5 কিলোমিটার, এত বেশি হাইটও নয় আমার। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে আমি এমন একটা কিছু বলি যেটা শুনে তোমরা একটা আইডিয়া লাগিয়ে নিতে পারো যে আমার হাইট এক্স্যাক্টলি কতটা। যেমন ধরো আমি যদি বলি আমার হাইট 5 ফিট, সেটা শুনে তোমাদের একটা আন্দাজ হয়ে যায়, কারণ তোমরা জানো অলরেডি যে 1 ফিট মানে কতটা লেন্থ, তাই তো? তো সুতরাং আমরা কি দেখছি, এর আগেরও যে এক্সাম্পলটা ছিল, দোকানদারেরও শুধু 5 যথেষ্ট ছিল না। আমার হাইট জানার জন্যও শুধু 5 যথেষ্ট নয়। সব কিছুর সাথেই আমাদেরকে লাগাতে হচ্ছে একটা করে ইউনিট, কোথাও কেজি তো কোথাও ফিট। এখানেই ইন্ট্রোডিউস করব আমি ইউনিটের ডেফিনেশন। ইউনিটকে আমরা কিভাবে ডিফাইন করি? এটা একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড রেফারেন্স টু মেজার আ ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ডেফিনেশনটার ভেতরে প্রত্যেকটা শব্দের নিজস্ব একটা ইম্পর্টেন্স আছে, বুঝে নেবো আমরা সেটা। সব থেকে প্রথমে হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড রেফারেন্স। এর মানে হচ্ছে এই যে রেফারেন্সটা, এটা গ্লোবালি অ্যাকসেপ্টেড। আমি একটা গ্রামে চলে যাই, বা আমি ইন্ডিয়াতে থাকি, বা আমি বিদেশে চলে যাই, সব জায়গাতেই এই রেফারেন্সটার মানে কিন্তু একই। বুঝতে পারলে? তো এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড রেফারেন্স টু মেজার আ ফিজিক্যাল কোয়ান্টিটি। এইবারে ফিজিক্যাল কোয়ান্টিটি এই শব্দটার মানে কি? এর মানে হচ্ছে যে এমন একটা কোয়ান্টিটি যেটাকে আমরা মেজার করতে পারি। তার মানে কি এই যে অনেক এরকম কোয়ান্টিটিও আছে যাদের আমরা মেজার করতে পারি না? অবশ্যই আছে, তাদের আমরা বলি নন ফিজিক্যাল কোয়ান্টিটি। কিছু এক্সাম্পলস দেখে নেব। যেমন ধরো প্রথমে কথা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটিজের ব্যাপারে। তো যেমন ধরো মাস আমরা নিশ্চয়ই মেজার করতে পারি, যেমন কেজিতে, কেজি হচ্ছে মাসের ইউনিট। ভলিউম, লিটার হচ্ছে ভলিউমের ইউনিট। যেমন ধরো জল আছে তোমার কাছে, তুমি জলটা কোয়ান্টিটিটা নিশ্চয়ই মেজার করতে পারো যে ভাই 2 লিটার না 5 লিটার না 50 লিটার, অবশ্যই মেজার করতে পারো। সিমিলারলি ধরো লেন্থ, আমরা কোন ইউনিট ইউজ করি? আমরা ইউজ করি মিটার। যেমন ধরো টেম্পারেচার, যখন আমাদের জ্বর হয়, বডির টেম্পারেচার বেশি হয়ে যায়, রাইট? আমরা কি করি? থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেজার করি, রাইট? কোন ইউনিটে মেজার করি? যেমন ধরো ডিগ্রি ফ্যারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস, এই ধরনের ইউনিট আমরা ইউজ করি। এই সব কোয়ান্টিটিসগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস। কিন্তু অনেক এরকম জিনিস হয় যাদেরকে আমরা মেজার করতে পারি না। যেমন ধরো এখন আমি যদি বলি যে আমার খুব ভালো লাগছে এই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা পড়াতে, ঠিক আছে? বা তোমরা যদি বলো আমার এই চ্যাপ্টারটা পড়তে খুব ভালো লাগছে কিনা আদেও আমি জানি না। ধরো তোমরা বললে যে আমার না খুব মজা লাগছে, একদম খুব আমি এনজয় করছি। কিন্তু আমি যদি বলি যে এই যে তুমি খুব খুশি হচ্ছ, এই হ্যাপিনেসটা তুমি কি মেজার করতে পারো? মানে তুমি কতটা খুশি? 5 কিলো খুশি, 5 লিটার খুশি? নো আইডিয়া, রাইট? কেন? কারণ এই ধরনের কোয়ান্টিটিস আমরা মেজার করতে পারি না। ইনফ্যাক্ট দিজ আর নট কোয়ান্টিটিস।
দিজ আর বেসিক্যালি ফিলিংস, যেমন ধরো রাগ, অ্যাঙ্গার বা হ্যাপিনেস বা স্যাডনেস, এই ধরনের ইমোশনস বা ফিলিংসদের আমরা মেজার করতে পারি না। এদেরকে আমরা ক্যাটাগরাইজ করি অ্যাজ নন ফিজিক্যাল কোয়ান্টিটিস। এবার আমরা দেখি যে আমাদের কাছে নাম্বার অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস যতগুলো আছে তার তুলনায় নাম্বার অফ ইউনিটস অনেক কম। তার কারণ কি? মানে আইডিয়ালি আমি যদি বলছি সব ফিজিক্যাল কোয়ান্টিটিদের আমরা মেজার করতে পারি, তার মানে তুমি বলতেই পারো তাহলে তো প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ইউনিট থাকা উচিত, যেটা কি না আছে। কিন্তু আমি বলছি যে যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, ধরো আমাদের কাছে 100টা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, কিন্তু আমাদের কাছে ইউনিট আছে মাত্র 5টা, 6টা কি 10টা। এবারে তুমি বলবে এটা কি করে পসিবল? যখন এই প্রত্যেকটা 100টা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা মেজার করতে পারি, তাহলে এত কম ইউনিট কেন আছে? এর পেছনে দুটো কারণ। প্রথম কারণ হলো যে এবারে যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যদি ততগুলোই ইউনিট থাকে তাহলে তো ভারী মুশকিল। মানে এতগুলো কোয়ান্টিটির সাথে সাথে প্রত্যেকের আলাদা আলাদা ইউনিটও মনে রাখতে হবে, ঠিক আছে? এটা তো একটা প্রবলেম। এর প্রথম কারণ হচ্ছে কেন ইউনিট কম আছে। এর প্রথম কারণ হচ্ছে যে অনেক এরকম ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে যারা দুটো আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, কিন্তু তাদের ইউনিট হচ্ছে সেম। যেমন ধরো তোমরা জুনিয়র ক্লাসেসে পড়েছো অলরেডি ওয়ার্ক, রাইট? ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল। ঠিক সেরকম এনার্জির ইউনিটও হচ্ছে জুল। দুটো আলাদা কোয়ান্টিটি কিন্তু একই ইউনিট দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো অনেক সময় এর কোয়ান্টিটিসদের যে ইউনিটগুলো হয় সেটা দুটো এক্সিস্টিং ইউনিটের কম্বিনেশন দিয়ে তৈরি হয়। যেমন ধরো লেন্থের ইউনিট হচ্ছে মিটার, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? এইবারে যেমন ধরো স্পিডের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, অ্যাক্সেলারেশন ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সব কোয়ান্টিটিস তোমরা জুনিয়র ক্লাসেসে পড়েছো। তো এখানে তোমরা কি দেখছো? দুটো ইউনিট মিটার আর সেকেন্ড, এই দুটো ইউনিট দিয়েই আমি মিটার পার সেকেন্ড একটা নতুন ইউনিট বানিয়ে নিলাম, মিটার পার সেকেন্ড স্কোয়ার আরও একটা নতুন ইউনিট বানিয়ে নিলাম, রাইট? তার মানে ইউনিটের কম্বিনেশন দিয়েই আমি নতুন কোয়ান্টিটিসদের ইউনিটস বানিয়ে ফেলছি, ঠিক? সুতরাং এই দুটো কারণের জন্যেই আমরা দেখি যে আমাদের কাছে যত ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে তার কম্প্যারিজনে নাম্বার অফ ইউনিটস অনেক কম। এইবারে দেখে নেওয়া যাক যে ইউনিট কত রকমের হয়। হ্যাঁ, ইউনিটও অনেক রকমের হয়। সো ইউনিটকে বেসিক্যালি আমরা দুটো ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি। প্রথম হলো বেস ইউনিট, যেটাকে ফান্ডামেন্টাল ইউনিটও বলা হয়, আর দ্বিতীয় হলো ডিরাইভড ইউনিট, ঠিক আছে? দেখো নাম থেকেই আমি শিওর তোমরা একটু তো আন্দাজ লাগিয়ে ফেলেছো। বেস ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিট এর মানে হলো এটা বেস, এটা ফান্ডামেন্টাল, এটা অরিজিনাল বেসিক্যালি, ঠিক আছে? মানে এটাকে আমরা অন্য কোথাও থেকে পাইনি, এটা অরিজিনালি এক্সিস্ট করে, এইটার বেসিসেই বাকি ইউনিট তৈরি হয়, তাই জন্য এদেরকে বলা হয় বেস ইউনিট, ঠিক আছে? তো আমাদের কাছে কিছু ফিক্সড নাম্বার অফ বেস ইউনিটস আছে, যেটা আমরা একটু পরে দেখব। এখন আপাতত কিছু এক্সাম্পলস দিয়ে আমি বেস ইউনিটের, যেমন ধরো লেন্থের ইউনিট মিটার, এটা একটা বেস ইউনিট। টাইমের ইউনিট সেকেন্ড, এটা একটা বেস ইউনিট। যেমন ধরো মাসের ইউনিট কেজি, কিলোগ্রাম, এটা একটা বেস ইউনিট, ঠিক আছে? এইগুলো হচ্ছে বেস ইউনিট। এবারে নেক্সট টাইপ অফ ইউনিট হলো ডিরাইভড ইউনিটস। ডিরাইভড কথাটার মানেই হচ্ছে এটাকে কোনো একটা জিনিস থেকে ডিরাইভ করা হয়েছে। কোন জিনিস থেকে? বেস ইউনিট থেকে। মানে বেস ইউনিট থেকে এই ইউনিটগুলোকে বানানো হয়েছে, তার মানে এরা অরিজিনাল নয়, ঠিক আছে? এরা কি কপি বলা যায় না, তবে হ্যাঁ অরিজিনালদের থেকে এদেরকে বানানো হয়েছে, ঠিক আছে? যেমন ধরো লেন্থের ইউনিট মিটার, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা বেস ইউনিট। কিন্তু মিটার পার সেকেন্ড যেটা কি না স্পিডের ইউনিট, সেটা হচ্ছে কি একটা ডিরাইভড ইউনিট, কারণ এটাকে মিটার আর সেকেন্ড এই দুটো বেস ইউনিট থেকে বানানো হয়েছে। সিমিলারলি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা একটা ডিরাইভড ইউনিট, এটা অ্যাক্সেলারেশনের ইউনিট। সিমিলারলি এরিয়ার ইউনিট কি হয়? মিটার স্কোয়ার, এটাও একটা ডিরাইভড ইউনিট। তো এই ধরনের ইউনিটগুলোকে আমরা কি বলি? ডিরাইভড ইউনিট। আর ফান্ডামেন্টাল ইউনিটস আর ডিরাইভড ইউনিটস, এই সব ইউনিটদেরকে একসাথে নিয়ে তৈরি হয় সিস্টেম অফ ইউনিটস। চলো তাহলে এইবারে ইন্ট্রোডিউস করব আমি এসআই ইউনিট। এসআই ইউনিট এই শব্দটা হয়তো তোমরা জুনিয়র ক্লাসেসেও শুনেছো, কিন্তু এখানে আমরা আরও একটু সুন্দরভাবে দেখব এটাকে। এসআই ইউনিট, এসআই এটার ফুল ফর্ম হলো সিস্টেম ইন্টারন্যাশনাল, ঠিক আছে? একটু আগেই আমি বলেছিলাম যে ইউনিট যে জিনিসটা, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড রেফারেন্স। তার মানে ইউনিট এরকম একটা হতে হবে যেটা গ্লোবালি এক্সিস্ট করে,
ঠিক আছে। এবারে অনেক সময় কি হয়, লোকাল জায়গাতে কিছু কিছু লোকাল ইউনিটসের ইউজ করা হয় জিনিসকে মাপার জন্য, জিনিসকে মেজার করার জন্য। যেমন ধরো আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি থাকি ব্যাঙ্গালোরে, যেটা কর্ণাটকাতে। এখানে অনেক সময় যখন আমরা আশেপাশের যারা ভেন্ডার থাকে তাদের কাছ থেকে যখন মালা কিনতে যাই, আমরা অনেক সময় বলি যে আন্টি 1 হাত মালা দিয়ে দাও, আর তখন আন্টি কি করে 1 হাত মালা এইভাবে মেপে আমাদের দিয়ে দেয়। তো এটা হলো আন্টির ওয়ে অফ মেজারমেন্ট, আর এই মেজারমেন্টটা আমাদের এই লোকাল জায়গাতে প্রচলিত। কিন্তু এবারে ধরো আমি চলে গেলাম ফ্রান্স, ওখানে গিয়ে আমি যদি মালা কিনতে যাই, আর ওখানে গিয়ে যদি আমি বলি কি ভাই 1 হাত মালা দিয়ে দাও, কেউ কি বুঝতে পারবে কতটা মালা দিতে হবে? নট রিয়েলি, রাইট? সুতরাং এই যে লেন্থ, মানে মালার আমি কি মেজার করছি, বেসিক্যালি লেন্থ মেজার করছি। লেন্থ মেজার করার একটা এমন ইউনিট থাকা প্রয়োজন যেটা গ্লোবালি সব জায়গায় যার মানে একই। সেই জন্যেই এরকম একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ফর মেজারমেন্ট, ঠিক আছে? তো সেটাকেই বলা হয় এসআই সিস্টেম, ঠিক আছে, সিস্টেম ইন্টারন্যাশনাল, ঠিক আছে? তো এসআই সিস্টেমের ভেতরে টোটাল 7টা বেস ইউনিটসকে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে? বেস ইউনিটস মানে সবাই জানো এবারে, যেগুলো অরিজিনাল ইউনিট, এক্স্যাক্টলি। তো টোটাল 7টা বেস ইউনিটকে ডিফাইন করা হয়েছে, আর এই 7টা ইউনিট ছাড়া বাকি যত ইউনিটস আছে দে আর অল ডিরাইভড ইউনিটস, ঠিক আছে? এরপর আমরা দেখে নেব এই 7টা বেস ইউনিটসকে। তো এখানে এসে গেছে আমাদের 7টা বেস ইউনিট, খুব ইম্পর্ট্যান্ট। একদম শুরু থেকে ভালোভাবে বুঝে নাও এই জিনিসগুলো, কারণ এগুলো হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এই হলো আমাদের 7টা বেস ইউনিট। কোন কোন? প্রথম হলো মিটার, যেটা কিনা লেন্থের ইউনিট। তারপরে কিলোগ্রাম, যেটা কিনা মাসের ইউনিট। সেকেন্ড, যেটা কিনা টাইমের ইউনিট। অ্যাম্পিয়ার, যেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি, আর এটা হচ্ছে কারেন্টের ইউনিট। মোল, যেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কতটা জিনিস আছে সেটার ইউনিট, সেটা হলো মোল। কেলভিন, যেটা হলো টেম্পারেচারের ইউনিট। আর ক্যান্ডেলা, যেটা হলো ইন্টেন্সিটির ইউনিট, ঠিক আছে? তো এই 7টা হলো আমাদের বেস ইউনিটস, আর এই যে কোয়ান্টিটিসগুলো যাদের এরা ইউনিটস তাদেরকে আমরা বলে থাকি বেস কোয়ান্টিটিস, ঠিক আছে? এইগুলো মনে থাকবে। ইনফ্যাক্ট আমি এটা সাজেস্ট করব যে এই ইউনিটগুলোর সাথে সাথে এদের সিম্বলগুলোও মনে রাখো। কেজি হলো কিলোগ্রাম, সিমিলারলি এস হলো সেকেন্ড, সিমিলারলি ক্যাপিটাল কে হলো কেলভিন। তো এইভাবে এদের যে সিম্বলগুলো আছে, এই প্রত্যেকটা সিম্বলও তোমরা মনে রাখো। এইগুলো হলো আমাদের 7টা বেস ইউনিট। এইবারে আমরা একটু ডিটেলে দেখে নেব বেস কোয়ান্টিটিসদের মেজারমেন্ট, কিভাবে আমরা এদেরকে মেজার করি। সব থেকে প্রথমে আমরা কথা বলবো অ্যাবাউট মেজারমেন্ট অফ লেন্থ। লেন্থকে কিভাবে মেজার করা হয়? আমরা সাধারণত দেখি যে আমাদের আশেপাশে, যেটা কমনলি আমাদের আশেপাশে যে রেঞ্জের লেন্থটা পাওয়া যায়, যেটা কিনা হলো 10⁻³ মিটার টু 10⁻² মিটার্স, মানে 100 মিটার্স পর্যন্ত। এই রেঞ্জের লেন্থ আমরা জেনারেলি মেজার করি ইউজিং মিটার স্কেল। মিটার স্কেল তোমরা কোথাও দেখেছো কখনো? কোথায় জেনারেলি দেখতে পাও? কখনো যদি কাপড়ের দোকানে তোমরা কাপড় কিনে থাকো, মানে ছিট যদি কিনে থাকো, তাহলে তোমরা দেখবে যে দোকানদারদের কাছে জেনারেলি এরকম ধরনের একটা মিটার স্কেল থাকে, যেটার সাহায্যে তারা কাপড়ের যে লেন্থটা সেটাকে মেজার করে থাকেন, ঠিক আছে? এইবারে কথা হলো যে এমন তো জরুরি নয় যে যখনই আমরা লেন্থ মেজার করছি সেই লেন্থটা এই 10⁻³ টু 10⁻² মিটারের মধ্যেই হবে, ঠিকই তো? জরুরি তো নয়। এবারে যদি মনে করো 10⁻² মিটার্সের থেকে বড় লেন্থ হয়, মানে যদি আমরা অনেক বড় লেন্থের কথা বলছি, অনেক বেশি ডিস্টেন্সের কথা বলছি, মানে এত বড় ডিস্টেন্সের কথা বলছি, যেমন ধরো আর্থ আর সানের মাঝখানে কত ডিস্টেন্স, মানে সূর্য আর পৃথিবীর মাঝখানে কত ডিস্টেন্স, বিরাট ডিস্টেন্স, রাইট? তো সেখানে মিটার স্কেল তো অবশ্যই কোনোভাবেই আমাদের সাহায্য করবে না। এই সব ক্ষেত্রে, মানে যেখানে আমরা অনেক লার্জ লেন্থ মেজার করার কথা বলছি, সেখানে সাধারণত ইউজ করা হয় প্যারালাক্স মেথড। অন্যদিকে যখন আমরা খুব ছোট লেন্থের কথা বলছি, যেমন ধরো আমি বললাম অ্যাটমের সাইজের কথা বা নিউক্লিয়াসের সাইজের কথা, যেগুলো এত ছোট যে আমরা চোখে দেখতেই পাচ্ছি না, ঠিক আছে? অত ছোট লেন্থের জন্য তখন আমরা কি ইউজ করি? তখন আমরা সাধারণত ইউজ করে থাকি ইলেকট্রন মাইক্রোস্কোপ কিংবা টানেলিং মাইক্রোস্কোপি। এই সব মেথডগুলোকে এখানে আমরা ডিটেলে ডিসকাস করব না, কিন্তু প্যারালাক্স মেথডটা আমরা একটু ডিটেলে তো দেখে নেব। সব থেকে প্রথমে জেনে নেব প্যারালাক্স মেথড কাকে বলে। প্যারালাক্স এই কথাটার মানে হলো যে যদি আমাদের কাছে একটা অবজেক্ট থাকে যেটাকে আমরা দুটো ডিফারেন্ট পজিশন থেকে দেখি, আর ওই দুটো ডিফারেন্ট পজিশন থেকে ওই অবজেক্টটার ডিরেকশন বা পজিশন আলাদা মনে হয়,
তাহলে সেই এফেক্টটাকে আমরা বলি প্যারাল্যাক্স। ঠিক আছে, যেমন ধরো আমার হাতে এই অবজেক্টটা আছে, ঠিক আছে, এই অবজেক্টটা আমার হাতে রয়েছে। আমি যদি এই কাপটাকে এইখান থেকে দেখি, আমি একটা আলাদা ধরনের ভিউ পাবো, একটা আলাদা ধরনের পজিশন বা ডিরেকশন আমি এখান থেকে দেখতে পাবো। আমি যদি এই জিনিসটাকে এইখান থেকে দেখি তাহলে আমি একটা আলাদা ধরনের ভিউ, পজিশন বা ডিরেকশন পাবো। ঠিক আছে, আর এই জিনিসটাকেই বলা হয় প্যারাল্যাক্স। তার মানে এটা হচ্ছে আমার অবজেক্ট যেটাকে আমি দেখতে চাইছি, আর এইটা এই দুটো হচ্ছে আমার অবজারভেশন পয়েন্টস। আর এই দুটো অবজারভেশনের পয়েন্টের মাঝখানের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলি বেসিস। ঠিক আছে, খুব ভালোভাবে বুঝতে পারোনি আই এম শিওর, কারণ খুব ভালোভাবে আমি এখনও বোঝাইনি। তো চলো একটা এক্সাম্পল নিয়ে ডায়াগ্রাম্যাটিক্যালি আমরা বুঝে ফেলি যে প্যারাল্যাক্স মেথড দিয়ে আমরা কিভাবে অনেক বেশি ডিস্টেন্সেসকে মেজার করি। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা বলছে দ্য মুন ইজ অবজার্ভড ফ্রম টু ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টস এ অ্যান্ড বি অন আর্থ। ঠিক আছে, এটা হচ্ছে মুন আর এটা হচ্ছে আর্থ। এবারে মুনটাকে আমরা অবজার্ভ করলাম আর্থের দুটো পয়েন্ট থেকে। ধরো এটা পয়েন্ট এ আর ধরে নাও এটা পয়েন্ট বি। এই দুটো পয়েন্ট থেকে ধরো আমরা এই মুনটাকে অবজার্ভ করছি। ঠিক ঠিক আছে, তার মানে এই এ আর বি হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের দুটো অবজারভেশন পয়েন্টস। আর আমরা কি দেখেছিলাম যে এই অবজারভেশন পয়েন্টসের মাঝখানের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা কি বলে থাকি, বেসিস, যেটাকে আমরা স্মল বি দিয়ে ডিনোট করি। ঠিক, ওকে। এবারে দেখি কোশ্চেনে কি দেওয়া আছে, দ্য অ্যাঙ্গেল থিটা সাবটেন্ডেড অ্যাট দ্য মুন বাই দ্য টু ডিরেকশনস অফ অবজারভেশন ইজ 1 ডিগ্রি 54 মিনিটস। মানে এই যে দুটো ডিরেকশন, এই দুটো ডিরেকশন মুনে গিয়ে কত অ্যাঙ্গেল বানাচ্ছে, থিটা। আর এই থিটার ভ্যালু দেওয়া আছে 1 ডিগ্রি 54 মিনিটস। Given the diameter of the earth to be about 1.276 into 10 to the power 7 meters, তার মানে আর্থের ডায়ামিটার সেটা হচ্ছে কি, এই বেসিসের ভ্যালুটা দেওয়া আছে 1.276 into 10 to the power 7 meters। আমাদেরকে কি বার করতে হবে, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ দ্য মুন ফ্রম দ্য আর্থ। তার মানে এই যে ডিস্টেন্সটা, যেটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল ডি, এই ক্যাপিটাল ডি এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এটা আমাদের প্রবলেমটা। সিচুয়েশনটা বুঝে নিয়েছো সবাই? চলো এইবারে দেখবো সলিউশন। সলিউশনে কিচ্ছু ডিফিকাল্ট নেই, একেবারে সিম্পল ম্যাথামেটিক্স ইউজ করব। ঠিক আছে, এবারে এখানে দেখো আর্থ আর মুনের মাঝখানের ডিস্টেন্স, তার মানে বুঝতেই পারছো এই ডিটা হচ্ছে খুব একটা লার্জ ভ্যালু। তাহলে আমরা ধরে নিতেই পারি যে ক্যাপিটাল ডি ইজ ভেরি ভেরি লার্জ দ্যান বি। আর্থের যে দুটো পয়েন্টের মাঝের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটার তুলনায় এই ক্যাপিটাল ডি এর ভ্যালু অনেক বেশি। ঠিক, ধরে নাও যে এইটা একটা সেন্টার, এই মুনটা একটা সেন্টার, আর এই যে ক্যাপিটাল ডি এটা একটা রেডিয়াস, আর এই রেডিয়াস দিয়ে তুমি একটা বিরাট বড় সার্কেল বানিয়েছো। আর এই এ বিটা হচ্ছে সেই সার্কেলেরই একটা ছোট্ট মতো আর্ক, যেটা একটা স্ট্রেট লাইনের মতো দেখা যাচ্ছে। এরকম একটা সিচুয়েশন ইমাজিন করো। আমরা কি জানি, অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ ডিভাইডেড বাই রেডিয়াস। আর্ক লেন্থ হয়ে যাবে এই এ বি। ঠিক, তার মানে অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ। এখানে আর্ক লেন্থ হয়ে যাবে এটা, এই আর্কটুকু। আমি কথা বলছি যে এই জিনিসটাকে, এই পয়েন্টটাকে একটা সেন্টার ধরে আর এই ক্যাপিটাল ডিটাকে একটা রেডিয়াস ধরে একটা যদি বিরাট বড় সার্কেল এইভাবে বানানো হয় সেই ক্ষেত্রে, তাহলে থিটা হয়ে যাবে আর্ক লেন্থ মানে স্মল বি ডিভাইডেড বাই রেডিয়াস, আর রেডিয়াস আমরা ধরেছি ক্যাপিটাল ডি। ঠিক, তাহলে ক্যাপিটাল ডি এর ভ্যালু কি হয়ে যাবে, ক্যাপিটাল ডি হয়ে যাবে বি ডিভাইডেড বাই থিটা। বি এর ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে, থিটার ভ্যালুও দেওয়া আছে, কিন্তু একটু ইউনিটসের গন্ডগোল আছে। তার মানে থিটা যেটা এখানে 1 ডিগ্রি 54 মিনিটসে দেওয়া আছে, সেটাকে তোমাকে রেডিয়ান্সে কনভার্ট করতে হবে। চলো তাহলে সেটা করে নেওয়া যাক। আগে আমরা জানি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিটস। তার মানে লিখতে পারি যে 60 মিনিট ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি। তার মানে লিখতে পারি যে 54 মিনিটস উইল বি ইকুয়াল টু 1/60 ইন্টু 54 ডিগ্রি। ঠিক আছে, লিখতে পারি ইউনিটারি মেথড। তাহলে এটা হয়ে যাবে 0.9 ডিগ্রি। তার মানে এই যে আমাদের গিভেন যে থিটার ভ্যালু দ্যাট ইজ 1 ডিগ্রি 54 মিনিটস, এটাকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 0.9 দ্যাট ইজ 1.9 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই ডিগ্রি মিনিটের
পুরো চক্করটা শেষ করে আমরা এই পুরো জিনিসটাকে ডিগ্রিতে লিখে ফেলেছি। এবারে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট কিভাবে করে আমরা ভালোভাবেই জানি। ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার জন্য এই ভ্যালুটাকে আমরা π/180 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো। সুতরাং এটা এসে যাবে 0.033 রেডিয়ান। ঠিক আছে, তাহলে থিটার ভ্যালুটা আমরা শুধু রেডিয়ানে বার করে ফেললাম এখানে। ঠিক, বেরিয়ে গেল। এইবারে এখানে ক্যাপিটাল ডি এর ভ্যালু বার করো। বি দেওয়া আছে 1.276 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই থিটার ভ্যালু হচ্ছে 0.033। এটা যখন ক্যালকুলেট করবে তখন তোমার আনসার এসে যাবে 38.54 ইন্টু 10⁻7 মিটার্স। তাহলে এইভাবে আমরা এস্টিমেট করতে পারি বা ক্যালকুলেট করতে পারি ডিস্টেন্স, লার্জ ডিস্টেন্সেস। ঠিক আছে, দেখো তাহলে কিভাবে প্যারাল্যাক্স মেথডটা ইউজ হয়েছে, যে আর্থের দুটো ডিফারেন্ট অবজারভেশন পয়েন্ট দিয়ে এই জিনিসটাকে অবজার্ভ করা হলো, আর তারপরে সিম্পল ম্যাথামেটিক্স লাগিয়ে আমরা কি সুন্দরভাবে এত লার্জ ডিস্টেন্সটা ক্যালকুলেট করে ফেললাম। এই মেথডটাকেই বলা হয় প্যারাল্যাক্স মেথড। লেন্থ মেজারমেন্টের জন্য অনেক সময় আমরা অনেক স্পেশাল ইউনিটসও ব্যবহার করে থাকি। যেমন যদি খুব ছোট, খুব এক্সট্রিমলি স্মল লেন্থ যদি আমরা মেজার করছি, অনেক সময় আমরা ইউজ করে থাকি অ্যাংস্ট্রম বা ফার্মি। এরা হলো কিছু স্পেশাল ইউনিটস। এরা কিভাবে রিলেটেড মিটারের সঙ্গে দেখে ফেলো। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার্স। সিমিলারলি 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার্স। ঠিক সেরকমভাবে যখন আমাদের খুব বড় লেন্স মেজার করতে হয়, সেক্ষেত্রেও আমরা অনেক সময় কিছু স্পেশাল ইউনিটস ব্যবহার করে থাকি। যেমন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটাকে আমরা শর্ট ফর্মে AU লিখে থাকি। যেমন লাইট ইয়ার, যেটাকে আমরা শর্ট ফর্মে LY লিখে থাকি। 1 লাইট ইয়ার বলতে কতটা? 1 লাইট ইয়ার এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে লাইট ইয়ার মানে হচ্ছে যে 1 ইয়ারে লাইট কতটা ডিস্টেন্স ট্রাভেল করে। তাহলে তোমরা নিজেই ভেবে নাও যে এটা একটা কত বেশি ডিস্টেন্স, রাইট? অ্যান্ড 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 9.46 ইন্টু 10⁻15 মিটার্স। মানে মিটারের সঙ্গে যদি তুলনা করো তাহলে দেখো কত বেশি ডিস্টেন্স হচ্ছে লাইট ইয়ার। ইন আ সিমিলার ওয়ে যদি আমরা কথা বলি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে, তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকুয়াল টু 1.496 ইন্টু 10⁻11 মিটার্স। আর এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এক্স্যাক্টলি কোথা থেকে আসে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে আমরা ডিফাইন করি যে সান আর আর্থের মাঝখানের যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো এইভাবে আমরা কিছু স্পেশাল ইউনিটসের অনেক সময় ব্যবহার করে থাকি খুব ছোট কিংবা খুব বড় লেন্থ মেজার করার জন্য। তাহলে এরপরে দেখে নেব আমরা মাসের মেজারমেন্ট এক্স্যাক্টলি কিভাবে হয়। সাধারণত আমাদের আশেপাশে যে ধরনের মাস নিয়ে আমরা ডিল করি, সেগুলোকে মেজার করার জন্য সাধারণত ইউজ করা হয় কমন ব্যালেন্সের। কমন ব্যালেন্স আমি শিওর তোমরা দোকানে দেখেছো, অনেক জায়গায় দেখেছো, এটা খুব কমনলি দেখা যায় চারিদিকে। তো এটা হলো কমন ব্যালেন্স। কিন্তু এই ক্ষেত্রেও যখন আমাদের অবজেক্টটা খুব বেশি হেভি হয়, তখন অবভিয়াসলি এই কমন ব্যালেন্স দিয়ে আমি সেটাকে মেজার করতে পারবো না। সেক্ষেত্রে ইউজ করা হয় গ্র্যাভিটেশনাল মেথড। সিমিলারলি যখন আমাদের কোনো অবজেক্ট খুব বেশি হালকা হয়, এত ছোট এত হালকা যে এগেন আমরা কমন ব্যালেন্স ইউজ করে তাদেরকে মেজার করতে পারবো না, সেক্ষেত্রে ইউজ করা হয় একটা টেকনিক যেটাকে বলা হয় মাস স্পেকট্রোগ্রাফ। এই কোনো টেকনিকগুলোকেই আমরা ডিটেলে এখানে দেখব না, কিন্তু যেহেতু এটার কথা হচ্ছে আর যেহেতু আমরা অলরেডি আমাদের জুনিয়র ক্লাসের কেমিস্ট্রিতে কিছু পড়েছি, সেহেতু আমি একটুখানি একটা ছোট্ট জিনিসকে টাচ করব। সেটা হলো যে মনে পড়ে আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম অ্যাবাউট অ্যাটমিক মাস ইউনিট। কিছু মনে পড়ছে আবছা আবছা হালকা হালকা না? আমরা যখন ডিসকাস করতাম অ্যাটমের সাইজের কথা বা অ্যাটমের ওজনের কথা, অ্যাটমের লেভেলে, মানে অ্যাটম মানে বুঝতেই পারছো রাইট, কত ছোট, খালি চোখে দেখাই যায় না, এত ছোট। তো তাদের ওজন হচ্ছে খুবই কম, রাইট? সেই ক্ষেত্রে আমরা একটা ইউনিট ইউজ করতাম অ্যাটমিক মাস ইউনিট, AMU। আর সেটাকে আমরা কিভাবে ডিফাইন করতাম? আমরা বলতাম 1 AMU ইজ ইকুয়াল টু 1/12 অফ দ্য মাস অফ আ কার্বন 12 অ্যাটম। ঠিক আছে, এইভাবে ডিফাইন করতাম। তো এটা একটা ছোট্ট রেফারেন্স দিলাম যাতে তোমরা জাস্ট এটা একটা আইডিয়াটা নিতে পারো যে কিভাবে আমরা আলাদা আলাদা টেকনিক ইউজ করি যখন আমরা খুব হালকা অবজেক্ট কিংবা খুব ভারী অবজেক্টদের মেজার করতে চাই। যখন মাসের কথা বলছি তখন এটারও একটা আইডিয়া আমাদের থাকা উচিত যে মাসের রেঞ্জ কতটা। তোমাদের শুনে খুবই অবাক লাগবে যে দেখো মানে মাস কতটা ওয়াইড রেঞ্জে
এক্সিস্ট করে। যদি একটা ইলেকট্রনের কথা বলি তাহলে তার মাস হচ্ছে 10⁻³ কেজি, মানে ভাবো কত কম মাস। আর সেখানে যদি আমি এই পুরো ইউনিভার্সের মাসের কথা বলি তাহলে তার মাস হচ্ছে 10⁻55 কেজি, 10⁻+55 কেজি এক্স্যাক্টলি। সো দ্যাটস লাইক দ্য রেঞ্জ অফ মাসেস। তো সুতরাং বুঝতেই পারছো যখন এতটা ওয়াইড রেঞ্জ তখন এই মাসগুলোকে মেজার করার জন্য আমাদেরকে অবশ্যই আলাদা আলাদা টেকনিক তো রাখতেই হবে। তাহলে আমাদের নেক্সট বেস কোয়ান্টিটি হচ্ছে টাইম, এক্স্যাক্টলি। তো এবারে আমরা দেখবো যে আমরা টাইমের মেজারমেন্ট কিভাবে করি। যেমন আমরা সবাই জানি টাইমের মেজারমেন্ট হয় SI ইউনিট সেকেন্ড দিয়ে, কিন্তু তোমরা কি জানো এই সেকেন্ডের কনসেপ্টটা কোথা থেকে এসেছিল? এটা এসেছিল ফ্রম অ্যাটমিক ক্লক। অ্যাটমিক ক্লক ডিজাইন করা হয়েছিল বেসড অন দ্য ভাইব্রেশনস অফ সিজিয়াম অ্যাটম, এক্স্যাক্টলি। এই যে টাইমটাকে আমরা 1 সেকেন্ড বলি সেই টাইমটার মধ্যে সিজিয়াম 133 অ্যাটম এতগুলো ভাইব্রেশনস আন্ডারগো করে। তার মানে সিজিয়ামের অ্যাটম এতগুলো ভাইব্রেশনস যতটুকু টাইমে করে সেই টাইমটাকেই ডিফাইন করা হয়েছে অ্যাজ 1 সেকেন্ড। ইজন্ট দ্যাট ইন্টারেস্টিং? যখনই আমরা মেজারমেন্টের কথা বলি তখনই তার সাথে সাথে চলে আসে কিছু কনসেপ্টস, যেমন অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। কারণ আমরা সবাই চাই যে আমরা যে মেজারমেন্টটা করছি সেটা যাতে অ্যাকিউরেট হোক, তাই তো? অ্যাকিউরেসির সাথে সাথে এই প্রিসিশন যে টার্মটা এটাও একসাথে চলে আসে। আর অনেকেরই এটা একটা মিসকনসেপশন থাকে যে অ্যাকিউরেট আর প্রিসাইজ এই দুটো কথার মানে প্রায় একই। প্রায় এক নয়, এই দুটো কথার দুটো আলাদাই মানে। তো চলো সব থেকে প্রথমে আমরা অ্যাকিউরেসি আর প্রিসিশন এই দুটোর তফাৎ বুঝে নেব, ঠিক আছে? যখন আমরা অ্যাকিউরেসির কথা বলি তার মানে হচ্ছে যে আমাদের যেটা মেজার্ড ভ্যালু, যে ভ্যালুটা আমরা মেজার করেছি সেটা অ্যাকচুয়াল ভ্যালু থেকে কতটা দূর, সেটা বলে আমাদেরকে অ্যাকিউরেসি। তার মানে যেটা আমরা মেজার করেছি আর যেটা অ্যাকচুয়াল ভ্যালু এই দুটো যদি খুব কাছাকাছি, তার মানে আমি যেটা মেজারমেন্ট করেছি সেটা অ্যাকিউরেট, তার অ্যাকিউরেসি হাই। আর যদি এটা অনেক দূরে দূরে হয়, মানে হওয়া উচিত ছিল 10 আর আমি মেজার করেছি 2, তার মানে 2 আর 10-এ তো অনেক তফাৎ, তার মানে আমার অ্যাকিউরেসি হলো লো। যেমন আমি যদি এই ডার্টটার এক্সাম্পল নিই, এই খেলাটা হয়তো তোমরা কখনো খেলেছো বা খেলোনি আমি জানি না, কিন্তু আই এম শিওর এটা একটা খুবই সিম্পল গেম যেখানে এরকম একটা বোর্ড থাকে। বোর্ডটার যে মাঝের যে এই রেড স্পটটা সেটা হলো তোমার হটস্পট, মানে তুমি দূর থেকে এরকমভাবে নিশানা লাগাবে আর তোমার এম সবসময় হবে যে তোমার বলটা এক্স্যাক্টলি ওই রেড স্পটটা থেকে পৌঁছুক, এটা হচ্ছে তোমার গোল। তার মানে তোমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কি? অ্যাকচুয়াল ভ্যালু মানে এই কনটেক্সটে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ওই মাঝখানের রেড স্পটটা যেখানে তোমাকে যেতে হবে। কিন্তু যখন তুমি বলটাকে থ্রো করছো, ঠিক আছে, ধরো তোমার বলটা ওই রেড স্পটের খুব কাছাকাছি, তার মানে তোমার অ্যাকিউরেসি হাই। কিন্তু যদি তোমার বলটা একবারে পিছন দিকের ওই ব্ল্যাক এরিয়াটাতে, তার মানে তোমার অ্যাকিউরেসি হলো লো, ঠিক আছে? তার মানে অ্যাকিউরেসি কথাটার মানে বোঝা গেল। অ্যাকিউরেসি মানে হচ্ছে তুমি যেটা মেজার করেছো সেটা অ্যাকচুয়াল ভ্যালু থেকে কতটা দূরে, ঠিক? এইবারে প্রিসিশন। প্রিসিশনের মানে হচ্ছে যে তুমি যখনই ইন জেনারেল সায়েন্সে যখন আমরা কোনো এক্সপেরিমেন্ট করি বা যখন আমরা কোনো জিনিসকে মেজার করি, তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে তোমরা যখন সায়েন্স ল্যাবরেটরিতে কোনো এক্সপেরিমেন্ট করো তখন একবার মেজারমেন্ট নিয়েই ছেড়ে দাও না, তোমরা অনেকগুলো মেজারমেন্ট নাও। মনে পড়ে এই কথাটা? কোনো একটা মেজারমেন্ট নেওয়ার জন্য 10টা মেজারমেন্ট নাও, দিয়ে সেটার অ্যাভারেজ নাও, ঠিক আছে? এরকম একটা কিছু করো। তো যখন তোমরা অনেকগুলো মেজারমেন্ট নিচ্ছ তখন ওই যে মেজারমেন্টগুলো, সেই মেজারমেন্টগুলো নিজেদের মধ্যে কতটা কাছাকাছি বা তাদের মধ্যে কতটা তফাৎ আছে সেটা ডিসাইড করে তোমার প্রিসিশন। বুঝতে পারলে? তার মানে তোমার মেজারমেন্টটা কতটা প্রিসাইজ, তুমি যেভাবে মেজার করছো তোমার মেজারমেন্টের টেকনিকটার মধ্যে কতটা প্রিসিশন আছে, ঠিক আছে? এখানে আমরা অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়ালি কত মেজারমেন্ট হওয়া চাই সেটার সঙ্গে তুলনা করছি না। আমরা কিসের সঙ্গে তুলনা করছি? যে ভ্যালুগুলো আমরা মেজার করেছি। ধরো তুমি ল্যাবে কোনো একটা এক্সপেরিমেন্ট করছো যার তুমি 10টা রিডিং নিলে, প্রথম রিডিংয়ে তোমার রিডিং এলো লেটসে 2.5, পরের রিডিংয়ে এলো 2.6, পরের রিডিংয়ে এলো 2.5, আবার পরের রিডিংয়ে এলো 2.6। তার মানে তোমার প্রত্যেকটা ভ্যালুগুলো দেখো আশেপাশে, তার মানে তোমার প্রিসিশন হাই। কিন্তু ধরো তুমি প্রথম রিডিং নিলে 2.5 আর পরের রিডিংয়ে এলো 10.2, তার মানে তোমার প্রিসিশন লো, কারণ তোমার যে মেজার্ড ভ্যালুগুলো সেগুলো একে অপরের থেকে অনেক দূরে, তাদের মাঝখানে ডিফারেন্স অনেক বেশি,
ঠিক আছে, এইবারে আমরা ওই একই এক্সাম্পল নেব, ওই গেমটারই এক্সাম্পল নেব, যাতে তোমাদের অ্যাকিউরেসি আর প্রিসিশনটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এই গেমটাতে ধরো তুমি প্রথম বলটা ফেললে, ঠিক আছে, তোমার প্রথম বলটা গিয়ে পৌঁছলো ওই নীল রঙের এরিয়াটাতে, ব্লু এরিয়াটাতে। ঠিক আছে, তোমার অ্যাকিউরেসি কেমন? অ্যাকিউরেসি খুব ভালো নয়, নট হাই অ্যাকিউরেসি, লো অ্যাকিউরেসি, কারণ মাঝের ওই রেড স্পট থেকে তুমি অনেক দূরে। ঠিক আছে, তুমি দ্বিতীয় বলটা ফেললে, আর তোমার দ্বিতীয় বলটা গিয়ে পৌঁছলো কোথায়? আবার ওই ব্লু রিজনেই গিয়ে পৌঁছলো। আবারও তোমার অ্যাকিউরেসি কেমন? তোমার অ্যাকিউরেসি লো, কারণ তুমি এখনও ওই রেড স্পটটার থেকে অনেক দূরে। কিন্তু যদি আমি তোমার প্রিসিশনের কথা বলি, তাহলে তোমার প্রিসিশন কিন্তু হাই, কারণ দুটো বলই তুমি ওই ব্লু স্পটটাতেই পৌঁছেছো, তোমার দুটো বলই কাছাকাছি গেছে। তো সুতরাং এই ক্ষেত্রে তোমার অ্যাকিউরেসি লো, কিন্তু তোমার প্রিসিশন হাই। ঠিক আছে, বোঝা গেল? ঠিক সেরকমভাবে এর উল্টোটাও হতে পারে। যেমন ধরো এই ক্ষেত্রে তুমি যখন প্রথম বলটা ফেললে, সেটা কোথায় গিয়ে পৌঁছলো? সেটাও তোমার রেড স্পটে, এক্স্যাক্ট অন দ্য স্পট পৌঁছেছে। তার মানে তোমার অ্যাকিউরেসি অবভিয়াসলি হাই। ঠিক আছে, তুমি দ্বিতীয় বলটা ফেললে, আর সেই বলটা কোথায় গেল? সেই বলটা চলে গেল একেবারে কোণে। তার মানে তোমার অ্যাকিউরেসি এখানে কি হলো? এই ক্ষেত্রে অ্যাকিউরেসি কি হলো? এই ক্ষেত্রে তোমার অ্যাকিউরেসি হয়ে গেল লো। আর এই ক্ষেত্রে তোমার প্রিসিশনের কি অবস্থা? যদি প্রিসিশনের কথা বলা যায়, তাহলে প্রিসিশন তোমার হয়ে গেছে লো, কারণ একটা বল তো রেড স্পটে এসছে, আর একটা বল একেবারেই বাইরে। তার মানে তোমার দুটো মেজার্ড ভ্যালুজের মাঝখানে প্রচুর ডিফারেন্স, তার মানে তোমার প্রিসিশন ইজ লো। তার মানে এই পুরো গল্পটা থেকে কি বোঝা গেল? যখন আমরা অ্যাকিউরেসির কথা বলি, তখন আমরা মেজার করি যে ভাই যে ভ্যালুটা আমরা মেজার করেছি, ওই মেজার্ড ভ্যালুটাকে আমরা কিসের সাথে কম্পেয়ার করি? অ্যাকচুয়াল ভ্যালুর সাথে। কিন্তু যখন আমরা প্রিসিশনের কথা বলি, তখন আমাদের যে অনেকগুলো মেজার্ড ভ্যালুজ আছে, আমরা তাদেরকে একে অপরের সাথে কম্পেয়ার করি, সেখানে আমরা সেটাকে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কম্পেয়ার করি না। তাহলে বন্ধুরা, যখনই আমরা কিছু একটা জিনিস মেজার করি, মেজারমেন্টের সাথে হাত ধরে তার সাথে সাথে চলে আসে এরর। এরর আমরা কাকে বলি? যদি আমি সায়েন্সের ভাষায় বলি, তো এরর হচ্ছে যে কোনো মেজারমেন্ট যেটা আমরা করছি সেটা সার্টেন নয়। মানে আমি বললাম যে ভাই এটা মেজার করে এই ভ্যালু এলো, একেবারে এটাই পাক্কা, সেটা হয় না। সো নট অল মেজারমেন্টস আর সার্টেন। আর প্রত্যেকটা মেজারমেন্টের মধ্যে যে আনসার্টেনিটিটা ইনভলভড, মানে এই মেজারমেন্টটা যে এই ভ্যালুটা হবে না, সেই আনসার্টেনিটিটা, সেই অস্থিরতাটাই হচ্ছে এরর। তার মানে এররকে যদি আমাকে ডিফাইন করতে হয়, তো আমি কিভাবে ডিফাইন করব? এরর ইজ নাথিং বাট আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। এবারে তুমি ভাবতেই পারো যে ম্যাম, এটা কি জরুরি যে যে কোনো মেজারমেন্ট আমি করব তার মধ্যে এরর থাকবেই? যখনই তুমি কোনো ভ্যালু বা কোনো ক্যালকুলেটেড ভ্যালুর বেসিসে কিছু মেজার করবে, তখন তার মধ্যে এরর থাকবেই থাকবে। আমি একটা খুব সাধারণ এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা রুম আছে, সেই রুমের ভেতরে কিছু লোক আছে। আমি তোমাকে বললাম যে তোমাকে কাউন্ট করতে হবে যে এই রুমের ভেতরে কতগুলো লোক আছে। প্রিটি সিম্পল। তুমি বলবে ঠিক আছে, এটা কোন সব বড় ব্যাপার, ঠিক আছে, যতগুলো লোক আছে হেড কাউন্ট করে নেবো। আমি বলে দেবো হ্যাঁ 10 জন লোক আছে, 15 জন লোক আছে, 100 জন লোক আছে, 1000 লোক আছে, আমি কাউন্ট করে বলে দেবো, অ্যান্ড দ্যাট উইল বি পারফেক্ট। ওখানে তাতে কোনো এরর থাকবে না। ইউ আর রাইট। কেন? কারণ এই যে মেজারমেন্টটা তুমি করছো, ইউ আর বেসিক্যালি কাউন্টিং দ্য হেডস। তো যার জন্য এখানে আনসার্টেনিটির স্কোপ নেই বা কম। কিন্তু এবারে আমি যদি তোমাকে বলি যে তুমি কাউন্ট করো যে ওই একই রুমের ভেতরে কতগুলো অ্যাটমস আছে, তখন কি হবে? সিচুয়েশনটা কমপ্লেক্স হয়ে যাবে, কারণ অ্যাটমসগুলোকে তো তুমি দেখতে পাচ্ছ না যে তুমি 1 2 3 4 করে কাউন্ট করবে। তখন তুমি কি করবে? তখন তুমি কিছু লজিক লাগাবে যে ভাই রুমের সাইজ এতটা, এতটা ডাইমেনশন, এত বড় সাইজের রুমের ভেতরে কতগুলো অ্যাটমস থাকতে পারে, কারণ আমাদের একটা আইডিয়া আছে যে একটা অ্যাটমের সাইজ এতটা হয়। কারেক্ট? দ্যাট মিনস কিছু ভ্যালুজের বেসিসে তুমি এই জিনিসটাকে ক্যালকুলেট করবে। আর যেখানেই তুমি ক্যালকুলেটেড ভ্যালুজের ওপরে কিছু ক্যালকুলেট করবে বা এস্টিমেট করবে, সেখানে তো মেজারমেন্ট সার্টেন হবে না, সেখানে মেজারমেন্টের সাথে কিছু না কিছু এরর থাকবেই। ঠিক আছে? তো এইটা হলো এরর। এবারে মেজারমেন্টের চ্যাপ্টারে এরর একটা খুব ক্রিটিক্যাল জিনিস। তো সুতরাং এরপরে আমরা দেখব যে আমরা কিভাবে, কত রকমের এরর হয়, কিভাবে আমরা এরর্স ক্যালকুলেট করি, এই সব জিনিসগুলোকে আমরা ডিটেলে ডিসকাস করব। এররকে আমরা ব্রডলি দুটো ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি। প্রথম সিস্টেম্যাটিক এরর, আর দ্বিতীয় র্যান্ডম এরর্স।
তাহলে বন্ধুরা যখনই আমরা কথা বলে থাকি সিস্টেম্যাটিক এরার্সের, তখন সিস্টেম্যাটিক এরার মানে দেখো কথাটাতেই আছে সিস্টেম্যাটিক, মানে এরার দেখাচ্ছে কিন্তু সেটাও একটা সিস্টেম্যাটিক্যালি দেখাচ্ছে। তার মানে তোমার যে রেজাল্টটা সেটা একটা পার্টিকুলার ডিরেকশনে শিফট হচ্ছে। তার বলতে কি বোঝায়, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার বাড়িতে একটা ওজনদান আছে, একটা ওয়েইং মেশিন আছে, যেটা জেনারেলি আমরা ইউজ করে থাকি আমাদের ওজন মাপতে, ঠিক আছে। এবারে ধরো যে ওই মেশিনটাতে কিছু তো একটা গন্ডগোল হয়ে গেছে, তুমি যখনই ওটাতে কিছুরই ওজন মাপো ওটা সবসময় তোমাকে +1 কেজি দেখায়, ঠিক আছে। আমি নিজে ওজন করতে যাই, প্রত্যেকবারই আমার ওজন 1 কেজি বেশি দেখায়, এটা খুবই ফ্রাস্ট্রেটিং, আই নো, বাট কিছু করার নেই, আমার ওই মেশিনটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এই ধরনের এরারকে আমরা কি বলে থাকি, সিস্টেম্যাটিক এরার। কারণ প্রত্যেকবার যখনই তুমি ওই মেশিনটা দিয়ে কিছুই মেজার করবে তোমার রেজাল্ট সবসময় কি দেখাবে, +1, ঠিক। এবারে এই যে সিস্টেম্যাটিক এরার্স, এরা অনেক রকম কারণে হতে পারে। প্রথম কারণ হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরার, মানে যেই ইনস্ট্রুমেন্টটা তুমি ইউজ করছো তোমার মেজারমেন্টের জন্য সেই ইনস্ট্রুমেন্টেই কিছু গন্ডগোল আছে। যেমন এই এক্সাম্পলটা যেটা এক্ষুনি আমি বললাম, যে তোমার ওয়েইং মেশিনটা খারাপ হয়ে গেছে যার জন্যে ওটা তোমাকে সবসময় 1 কেজি বেশি দেখাচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় কারণ হতে পারে সিস্টেম্যাটিক এরার্সের, সেটা হলো ইমপারফেকশন ইন এক্সপেরিমেন্টাল টেকনিক। মানে ওই যখন তুমি মেজার করছো তখন তুমি যেভাবে মেজারমেন্ট করছো হতে পারে সেই প্রসেসটাতে কিছু গন্ডগোল আছে, ঠিক আছে। তার মানে ধরো তোমার ওয়েইং মেশিনটা একেবারে ঠিক আছে, সে তোমাকে ঠিক ঠিক ভ্যালু দিচ্ছে, কিন্তু এবারে ধরো তুমি যখনই ওয়েইং মেশিনে চেপে মেজার করতে যাচ্ছ তুমি সবসময় এরকমভাবে দাঁড়াচ্ছ, প্রত্যেকবার এরকমভাবেই দাঁড়াচ্ছ, তার মানে তোমার টেকনিকে প্রবলেম আছে, কারেক্ট। মেশিনটাতে কোনো প্রবলেম নেই। কিংবা আরেকটা ভালো এক্সাম্পল হলো, যেমন যখন আমাদের জ্বর হয় তখন আমরা আমাদের বডি টেম্পারেচার মেজার করতে চাই, কি ইউজ করে থাকি, থার্মোমিটার ইউজ করে থাকি। এবারে তোমরা খেয়াল করে দেখবে যে থার্মোমিটারটাকে যদি তোমরা এইভাবে বগলে রাখো আর থার্মোমিটারটাকে যদি তোমরা মুখের ভেতরে জিভের তলায় রাখো, দুটো জায়গাতে তোমরা কিন্তু আলাদা টেম্পারেচার পাও, ঠিক আছে, তোমার বডির ভেতরে, বাট you generally get different temperatures। তো তার মানে বেসড অন কি তুমি কি টেকনিক, তোমার থার্মোমিটার তো সেই একই, ইনস্ট্রুমেন্টটা তো একই, কিন্তু এটার উপরে ডিপেন্ড করে যে তোমার মেজার করার টেকনিকটা কি, তুমি কোথায় থার্মোমিটারটা রেখে মেজার করছো তার উপরে ডিপেন্ড করবে যে তোমার রেজাল্ট কি হবে, রাইট। তো এটা হয়ে গেল দ্বিতীয় কারণ যেখানে তোমরা সিস্টেম্যাটিক এরার দেখতে পাও। আর তৃতীয় রিজন হতে পারে পার্সোনাল এরার্স। তার মানে হতে পারে তোমার নিজস্ব কেয়ারলেসনেসের জন্যে, কিংবা তুমি নিজে হয়তো জানোই না জিনিসটা কিভাবে ইউজ করতে হয়, সেই সব ধরনের এরার্সগুলোকে আমরা ক্যাটাগরাইজ করে থাকি অ্যাজ পার্সোনাল এরার্স। মানে এটা একটা নতুন ক্যাটাগরি অফ এরার নয়, বাট সিস্টেম্যাটিক এরার্স যদি তোমার নিজস্ব ভুলের জন্য হয়ে থাকে বা কেয়ারলেসনেসের জন্য হয়ে থাকে তাহলে সেই রিজনটাকে আমরা বলে থাকি পার্সোনাল, ঠিক আছে। যেমন ধরো তোমার থার্মোমিটার একেবারে ঠিকঠাক কাজ করছে, তুমি মেজার করেছো টেম্পারেচার, থার্মোমিটার ঠিকঠাক টেম্পারেচার দেখাচ্ছেও, কিন্তু তুমি হয়তো কেয়ারলেসলি না ওটাকে ঠিকভাবে রিডিংটা নিচ্ছই না, রিডিংটা ঠিকভাবে পড়ছো না, হয়তো থার্মোমিটারটাকে তুমি এইভাবে উল্টো রেখেছো আর তারপরে দেখছো, কিংবা হয়তো থার্মোমিটারের এক্স্যাক্টলি যে লেভেলটা তোমার দেখা উচিত সেটা না দেখে তুমি তার ওপরের লাইনটায় দেখছো, বা এরকম আই লেভেলে না রেখে নিচে রেখেছো। তো এইভাবে কেয়ারলেসনেস, তোমার নিজের কেয়ারলেসনেসের জন্য হতে পারে যে থার্মোমিটার দেখাচ্ছে ঠিক রিডিং, কিন্তু তুমি যে রিডিংটা নোট করলে সেটা অ্যাকচুয়াল রিডিং নয়। তার মানে তোমার কেয়ারলেসনেসের জন্য কি হয়ে গেল, একটা এরর ইনভলভ হয়ে গেল, রাইট। তো সুতরাং এই ধরনের সব রকমের এরার্সগুলোকে বলা হয় সিস্টেম্যাটিক এরার্স। সিস্টেম্যাটিক এরারের ভেতরে এই যে পার্সোনাল এরার্স, তোমরা বলতে পারো যে আচ্ছা ম্যাম পার্সোনাল এরার যে তুমি বললে তার মানে আমি এখন যেভাবে রিড করছি থার্মোমিটার পরে হয়তো সেভাবে নাও রিড করতে পারি, তাহলে এটা সিস্টেম্যাটিক এরার কিভাবে? তো পার্সোনাল এরার বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটার মানে হলো যে যদি কেউ ওই একইভাবে বারবার রিড করে থার্মোমিটার, ধরো তুমি হয়তো জানোই না এক্স্যাক্টলি কীভাবে রিড করতে হয় থার্মোমিটারটা, সেই ক্ষেত্রে কী হবে, প্রত্যেকবারই তুমি কি করছো থার্মোমিটারের লাইনটাকে এইভাবে, থার্মোমিটারটাকে এইভাবে ঘুরিয়ে রিড করছো, তার মানে প্রতিবারই তুমি সেই ভুলটাই করছো, তো যার জন্য প্রতিবারই তোমার রেজাল্টটা ওইভাবেই শিফট হবে, বুঝতে পারছো। সিমিলারলি প্রতিবারই হয়তো যখন তুমি থার্মোমিটারটা রিড করতে চাও তুমি ওটাকে একবারে এক্সট্রিম রাইটে হোল্ড করো, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কি হবে,
তুমি ভুলভাল রেজাল্ট পাবে, রাইট? কারণ ওর টেম্পারেচার অল্টার হয়ে যাবে। সেই ভুলটা তুমি প্রতিবারই করো, সুতরাং প্রতিবারই তোমার টেস্ট রেজাল্টটা সেইভাবেই ডিভিয়েট করবে। তাই জন্য এগুলো সিস্টেম্যাটিক এরারের ক্যাটাগরিতে পড়ে। এবারে কথা হলো যে এই সিস্টেম্যাটিক এরারগুলোকে আমরা ইমপ্রুভ কিভাবে করতে পারি। ইমপ্রুভ করাটা কোনো ব্যাপারই নয়। যখন আমরা এটা জানতে পেরে গেছি যে সিস্টেম্যাটিক এরার হয় কি কারণে, প্রথম কারণ কি ছিল, যে যদি ইনস্ট্রুমেন্টেই কিছু ফল্ট থাকে, তার মানে প্রথম তুমি কি করবে, কিভাবে ইমপ্রুভ করবে, সিলেক্ট বেটার ইনস্ট্রুমেন্টস, মানে এরকম ইনস্ট্রুমেন্ট চুজ করো যেগুলো প্রপারলি ফাংশনাল, যেগুলো তোমাকে প্রপারভাবে রিডিং দেবে। দ্বিতীয় কারণ কি ছিল, দ্বিতীয় রিজনটা কি ছিল, ইনকারেক্ট টেকনিক্স টু মেজার, মানে উল্টোপাল্টা টেকনিক দিয়ে যদি তুমি মেজার করো, তার মানে তোমার দ্বিতীয় জিনিস প্রিকশন কি হবে, টু মিনিমাইজ সিস্টেম্যাটিক এরার্স, সিলেক্ট প্রপার মেজারমেন্ট টেকনিক্স। থার্ড কি ছিল, কেয়ারলেসনেসের জন্য হচ্ছিল, রাইট? তো সেগুলোকে তুমি ডেফিনেটলি ইমপ্রুভ করতে পারো। ফলো প্রিকশনস ওয়াইল মেজারিং। তো এই তিনটে জিনিস, এই তিনটে স্টেপ যদি তোমরা মনে রাখো, তাহলে তোমরা সিস্টেম্যাটিক এরার্স ডেফিনেটলি কম তো করতেই পারো। এরপরে দেখে নেবো আমাদের নেক্সট ক্যাটাগরি অফ এরার, যেটা হচ্ছে র্যান্ডম এরার। এবারে যদি নামটাতে ফোকাস করো, তাহলেই তোমরা বুঝতে পারবে র্যান্ডম মানে এটার কোনো প্যাটার্ন নেই। এটা কখনো বেশি ভ্যালু পেতে পারো তুমি, কখনো কম ভ্যালু পেতে পারো, মানে যে ভ্যালুটা তোমার পাওয়া উচিত তার চেয়ে বেশি কম কিছুই পেতে পারো। বেসিক্যালি ইট ইজ অল র্যান্ডম। আর এই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি জানি না যে এক্স্যাক্টলি কোন কারণে এটা হচ্ছে, কারণ এটা তো কোনো প্যাটার্ন নেই, কোনো সিস্টেম নেই। তো অনেক রকম আননোন রিজনের জন্যও আমরা এই ধরনের এরার এনকাউন্টার করতে পারি। যেমন একটা এক্সাম্পল, যেমন অনেক সময় তোমরা দেখেছো ভোল্টেজ ফ্লাকচুয়েশনের জন্য আমরা আনএক্সপেক্টেড ফ্লাকচুয়েশনস এক্সপিরিয়েন্স করি, রাইট? এবারে ভোল্টেজ ফ্লাকচুয়েশন কখন হবে সেটা আমাদের কন্ট্রোলে নেই, আমরা জানি না। সো দিস ইজ সামথিং দ্যাট ইজ হ্যাপেনিং র্যান্ডমলি, রাইট? তো এই ধরনের এরার্স দিয়ে আমরা বলে থাকি র্যান্ডম এরার্স। তো যার জন্য এই ক্ষেত্রে আমাদের যে রেজাল্ট হয়, মানে যেমন ধরো আমরা 10টা রিডিং নিলাম, এবারে 10টা রিডিংয়ে এখানে কোনো প্যাটার্ন নেই, রাইট? এখানে কি হতে পারে, একটা রিডিং আর একটা রিডিংয়ের থেকে খুব বেশি আলাদা হতে পারে। তার মানে এভরি টাইম তুমি একটা রিডিং নিচ্ছ, এটা হয়তো একেবারেই আলাদা একটা কোনো রিডিংও হতে পারে, কারণ দিজ আর এখানে র্যান্ডম এরার্স ইনভলভড আছে, ঠিক আছে? তো র্যান্ডম এরার আর সিস্টেম্যাটিক এরার, এই দুটোর যেটা মেন পার্থক্য সেটা হলো র্যান্ডম মানে র্যান্ডম, কোনো প্যাটার্ন নেই, কোনো সিস্টেম নেই। সিস্টেম্যাটিক এরার মানে একটা সিস্টেমে এরারও হবে, একবারে একটা প্যাটার্নে, একটা সিস্টেমে, দ্যাট ইজ সিস্টেম্যাটিক। এরপরে ডিসকাস করবো আমরা লিস্ট কাউন্ট এরার, যেটা তোমাদের ল্যাবরেটরিতে খুব ইউজফুল হয়, ঠিক আছে? লিস্ট কাউন্ট এরার, এটার মানে হলো কি, সব থেকে প্রথমে বুঝে নেবো লিস্ট কাউন্ট এই কথাটার মানে কি। এই কথাটার মানে হলো যে কোনো ইনস্ট্রুমেন্ট যে স্মলেস্ট ভ্যালুটা মেজার করতে পারে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট, ঠিক আছে? মানে যেমন ধরো আমার হাতে এই স্কেলটা আছে, ঠিক আছে? এই স্কেলটা দিয়ে আমি কি মেজার করতে পারি, আমি সেন্টিমিটারে মেজার করতে পারি লেন্থ। এইবারে যেমন ধরো আমি যদি এই স্কেলের এদিকে রিডিংটাতে ফোকাস করি, তাহলে দেখো এখানে মার্ক করা রয়েছে 0, 1, 2, 3, 4, 5, এগুলো সেন্টিমিটারে, মানে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আমি একেবারে এখান থেকে সুন্দরভাবে মেজার করতে পারি, ঠিক আছে? এবারে ধরো আমাকে যদি মেজার করতে হয় লেটস সে 1.5 সেন্টিমিটার, আমি কিভাবে মেজার করব সেটাও আমি ভালোভাবে মেজার করতে পারি, কারণ 1 আর 2 এর মাঝখানেও আমি রিডিংস দেখতে পাচ্ছি। তো সুতরাং আমি 1.5 সেন্টিমিটারও মেজার করতে পারি, ঠিক আছে? তার মানে আমি 1.1, 1.2, 1.3 এইভাবে আমি মেজারমেন্টস করতে পারি। কিন্তু ধরে নাও এই যে ছোট ছোট লাইন্সগুলো দেখছো, তার ভেতরের মেজারমেন্টের কিন্তু আমাদের কাছে এখানে লাইন্স নেই। তার মানে আমি যদি বলি যে আমি মেজার করতে চাই 1.56 সেন্টিমিটার, দেন ইউ আর ইন আ ফিক্স, কারণ 1.56 এক্স্যাক্টলি কোথায় হবে সেটা আমি জানি না। আমি একটা আন্দাজ লাগাতে পারি, কিন্তু আমি পুরোপুরি সার্টেন নই যে সেটা এক্স্যাক্টলি কোন জায়গায় হবে। বুঝতে পারছো? তার মানে বলতে চাইছি এটা, যে যে কোনো ইনস্ট্রুমেন্ট যেটা সব থেকে ছোট ভ্যালু মেজার করতে পারে, যেমন এই স্কেলটা সব থেকে ছোট ভ্যালু কি মেজার করতে পারছে, 0.1 সেন্টিমিটার। তো সুতরাং যখনই তুমি 0.1 সেন্টিমিটার থেকে ছোট কোনো লেন্থ এই স্কেলটা দিয়ে মেজার করতে যাবে, তখনই সেখানে এরার থাকবে, কারণ তুমি তখন সেটাকে আন্দাজে মেজার করছো, তোমার কাছে এক্স্যাক্ট এখানে মার্কিং নেই, কিন্তু তুমি কিভাবে করছো, আন্দাজে করছো। আন্দাজে যখনই করছো তখনই তার সঙ্গে এরার তো থাকবেই, আর এই এরারটাকেই আমরা বলে থাকি লিস্ট কাউন্ট এরার, ঠিক আছে? যখন আমরা লিস্ট কাউন্ট এরারের কথা বলি, তখন অনেক সময় তোমরা দেখে থাকবে তোমাদের সায়েন্স ল্যাবরেটরিতে যে তোমরা ইউজ করে থাকো ভার্নিয়ার ক্যালিপার্স,
ইউজ করেছো ভার্নিয়ার ক্যালিপার্স কখনো? যদি ইউজ করে থাকো ভালো কথা, যদি ইউজ নাও করে থাকো তো আমি একটা ছোট ডেমো দেখাবো। এবারে এখানে আমরা ডিসকাস করব আর একটা ইনস্ট্রুমেন্ট যেটা তোমরা অনেক সময় তোমাদের ল্যাবে ইউজ করে থাকো, আর সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। আই এম নট শিওর যে তোমরা ভার্নিয়ার ক্যালিপার্স ইউজ করেছো বা করোনি, দেখেছো বা দেখোনি, কিন্তু আমি এখানে একটা ছোট্ট ডেমো দেখাবো ভার্নিয়ার ক্যালিপার্সের। তো ভার্নিয়ার ক্যালিপার্স কিছুটা এই ধরনের দেখতে হয়, যেটাতে একটা মেন স্কেল থাকে আর একটা ভার্নিয়ার স্কেল থাকে। দেখো, যেটাকে আমরা এইভাবে মুভ করতে পারি। ইনফ্যাক্ট এই মুভমেন্ট দিয়েই আমরা যে ছোট্ট লেন্সগুলোকে মেজার করি এইখানেই করি, আমরা এইভাবেই করি, ঠিক আছে? তো এই যে মেন স্কেলের যে এখানে যে ডিভিশনগুলো আছে এগুলোকে বলা হয় মেন স্কেল ডিভিশন, আর এই ভার্নিয়ার স্কেলের যে ডিভিশনগুলো আছে এগুলোকে বলা হয় ভার্নিয়ার স্কেল ডিভিশন, ঠিক আছে? এরকম বলা হয় যে যখন এই মেন স্কেলের 0 আর এই ভার্নিয়ার স্কেলের 0, এই দুটো 0 যদি কোইনসাইড করে যায় তার মানে এই ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট এরর হচ্ছে তখন 0, ঠিক আছে? যখনই তুমি এই ভার্নিয়ার ক্যালিপার্সের লিস্ট কাউন্ট এরর ক্যালকুলেট করো, তুমি কি করো? 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, ঠিক আছে? ইনফ্যাক্ট একটা ভার্নিয়ার ক্যালিপার্সে তোমরা নোটিস করবে যে এটার যে লিস্ট কাউন্ট হয় সেটা হয় 0.01 সেন্টিমিটার। স্কেলে আমরা দেখেছিলাম 0.1 সেন্টিমিটার, বাট ভার্নিয়ার ক্যালিপার্সে তুমি আরও পাতলা জিনিসকে মেজার করতে পারো, সেই কারণেই এটাকে ইউজ করা হয় আমাদের ল্যাবে, ঠিক আছে? তো এই কারণ এর লিস্ট কাউন্ট হচ্ছে আরও কম, তার মানে তুমি আরও অ্যাকিউরেটলি জিনিসের থিকনেস বা লেন্থ মেজার করতে পারবে। এরকমভাবে যদি তোমরা দেখে থাকো কখনো একটা স্ক্রু গজ, যেটা কিনা কিছুটা এরকম দেখতে হয়, এর ভিতরে থাকে একটা সার্কুলার স্কেল। দেখো, এর যে এই যে মার্কিংগুলো, এটা একটা সার্কুলার স্কেলের ওপরে মার্কিংগুলো। এখানেও কনসেপ্টটা সেই একই, যখন তোমার মেন স্কেলের 0 আর এই সার্কুলার স্কেলের 0 কোইনসাইড করবে তখন তুমি বলবে যে এর লিস্ট কাউন্ট এরর 0। তো একটা স্ক্রু গজের যদি তুমি লিস্ট কাউন্ট দেখো, সো দ্যাট লিস্ট কাউন্ট অফ আ স্ক্রু গজ ইজ 1 mm। এবারে কথা হলো যে যখন আমরা দেখছি যে অলমোস্ট প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ভেতরেই কিছু না কিছু লিস্ট কাউন্ট এরর ইনভলভড আছে, আর সেটা তো থাকবেই, কারণ প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেরই নিজস্ব একটা ক্যাপাবিলিটি আছে, সেটা একটা পার্টিকুলার স্মলেস্ট ভ্যালু অবধি মেজার করতে পারে। তো সুতরাং যখনই তুমি তার থেকেও ছোট ভ্যালু মেজার করতে যাবে তখনই সেখানে লিস্ট কাউন্ট এরর থাকবে। তো এবারে কথা হলো যে আমরা লিস্ট কাউন্ট এররকে কিভাবে মিনিমাইজ করতে পারি, সেটারও একটা খুব সাধারণ উপায় হলো যে একটা রিডিং না নিয়ে অনেক কটা রিডিং নেওয়া হোক আর সেই রিডিংয়ের অ্যাভারেজ বার করে নেওয়া হোক। কারণ যখন তুমি একবারই রিডিং নিচ্ছ তখন কি হচ্ছে, ওই একটা রিডিংয়ে হয়তো অনেক রকমের চান্সেস আছে রাইট এরর পাওয়ার, কিন্তু যখন তুমি সেই জিনিসটাকেই 10 বার রিডিং নিচ্ছ তখন কি হচ্ছে, অতগুলো রিডিং নিতে নিতে তাদের অ্যাভারেজ যখন তুমি নিচ্ছ তখন এররের চান্সেস কিছুটা কমে যাচ্ছে, রাইট? যেমন ধরো তুমি কোনো একটা জিনিসে তুমি স্কেল দিয়েই ধরো একটা কিছু মেজার করলে, প্রথম রিডিং এলো 1.5, এবারে তুমি যদি 10 বার রিডিং নিলে দেখলে 10 বারের মধ্যে 9 বার 1.5 এলো আর একবার এলো লেটস সে 1.55, এবারে তুমি সেটার অ্যাভারেজ করে যে ভ্যালুটা পেলে সেটাকেই তুমি বলে দিলে তোমার ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেজার্ড ভ্যালু, ঠিক আছে? এবারে যদি একইবার নিতে তো সেই একইবারে হয়তো 1.5 পেতে, বা হয়তো সেই একবারের মেজারমেন্টে 1.55 পেয়ে যেতে, রাইট? 1.55ও তো পেতে পারতে তুমি, রাইট? কিন্তু যখনই তুমি 10 বার মেজার করলে তুমি দেখলে আরে শুধু প্রথমবারেই 1.55 ছিল, তাছাড়া বাকি 9 বার আমি 1.5 পেলাম। কথাটা বুঝতে পারছো? তার মানে যখন আমরা অনেকবার মেজার করি তখন আমাদের এররের যে পসিবিলিটিটা সেটা কিছুটা কমে যায়, অ্যান্ড ইনফ্যাক্ট দ্যাট ওয়েজ আমরা লিস্ট কাউন্ট এররটাকে খানিকটা মিনিমাইজ করতে পারি। তাহলে বন্ধুরা এবারে আমরা দেখে নেব কিছু ডিফারেন্ট টাইপস অফ এরর। কোন কোন এরর দেখবো আমরা? 3টে টাইপ অফ এরর কভার করবো, অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর। সব থেকে প্রথমে দেখে নেব অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এরর কি হয়? অ্যাবসোলিউট এরর মানে হলো ডিফারেন্স বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট অ্যান্ড দ্য ট্রু ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি। যেটা অ্যাকচুয়াল ভ্যালু আর যেটা তোমরা মেজার করেছো তাদের যে তফাৎটা সেটা হচ্ছে অ্যাবসোলিউট এরর, ঠিক আছে? জেনারেলি কি হয়, ধরো কোনো একটা কোয়ান্টিটির যখন আমরা মেজারমেন্ট করি তখন আমরা একটা রিডিং নিই না, জেনারেলি অনেকগুলো মেজারমেন্ট নিই। ধরো আমরা অনেক কটা মেজারমেন্ট নিলাম, A1, A2, A3, এইভাবে আমরা অনেক মেজারমেন্টস নিয়েছি, ঠিক আছে? কিন্তু এই মেজারমেন্টগুলো তো ট্রু ভ্যালু নয়। ট্রু ভ্যালু কি? অ্যাকচুয়াল ভ্যালু কি? কিভাবে বার করো তোমরা অ্যাকচুয়াল ভ্যালু? অনেকগুলো রিডিং নিয়ে নাও, 10টা রিডিং নিয়ে নাও, দিয়ে সেটার অ্যাভারেজ বার করে ফেলো, রাইট? অ্যাভারেজ বলতে মিন বা অ্যাভারেজ যাই বলো,
সেটা হচ্ছে কি, যেমন ধরো যতগুলো রিডিং নিলে A1 A2 A3 এইভাবে যদি ধরো n নাম্বার অফ রিডিং নিয়েছো ডিভাইডেড বাই n, তো এইভাবে তুমি এ মিন বার করে নাও আর ওই এ মিনটাকে তুমি ধরে নাও যে এটা হচ্ছে ট্রু ভ্যালু, ঠিক। কিন্তু এই যে আমরা আলাদা আলাদা রিডিংগুলো নিচ্ছি, এই রিডিংগুলো অ্যাকচুয়াল ভ্যালু থেকে কতটা তফাৎ সেটাকে আমরা বলি অ্যাবসোলিউট এরার, ঠিক। অ্যাবসোলিউট এরারকে আমরা জেনারেলি ডিনোট করি এইভাবে, কিভাবে, মানে ধরো A1 এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা অ্যাবসোলিউট এরার আমরা কিভাবে ডিনোট করব, ডেল্টা A1 আর তাতে মডিউলাস লাগিয়ে দেবো। ঠিক সেরকমভাবে এই যে A2 মেজারমেন্ট, এর অ্যাবসোলিউট এরার কিভাবে ক্যালকুলেট করব, ডেল্টা A2 আর তাতে মডিউলাস লাগিয়ে দেবো। A3 এই মেজারমেন্টের অ্যাবসোলিউট এরার কিভাবে ক্যালকুলেট হবে, ডেল্টা A3 তাতে মডিউলাস লাগিয়ে দেবো। এবারে দেখো মডিউলাস যেহেতু লাগিয়ে দিয়েছি তার মানে এর ভ্যালু সবসময় পজিটিভ হবে, মডের ভেতরে নেগেটিভই থাকুক বা পজিটিভই থাকুক সব কিছু কী হয়ে যাবে, পজিটিভ, অ্যাবসোলিউটলি। এবারে দেখো ডেল্টা A1 কি ভ্যালু হবে, ডেল্টা A1 এর মানে হলো যে A1 এই মিন ভ্যালু থেকে কতটা দূরে, সুতরাং এই ডেল্টা A1 এর মডিউলাসটাকে তুমি কি লিখতে পারো ভেবে বলো, এটাকে তুমি লিখতে পারো যে এই এ মিন থেকে A1 কতটা দূরে, সুতরাং এটাকে তুমি লিখতে পারো এ মিন মাইনাস A1। সিমিলারলি ডেল্টা A2টাকে কি লিখতে পারো, এ মিন মাইনাস A2। সুতরাং সিমিলারলি এটাকে লিখতে পারো এ মিন মাইনাস A3। তো এই যে এরারগুলো আমরা ক্যালকুলেট করছি এদেরকেই আমরা বলি অ্যাবসোলিউট এরার। বোঝা গেল ব্যাপারটা? গ্রেট। এইবারে আমাদের নেক্সট টাইপ অফ এরার হলো রিলেটিভ এরার। এবারে নামে ফোকাস করো, রিলেটিভ, তার মানে এই এরারটা আমরা কিভাবে ডিফাইন করব, ইন রিলেশন টু সামথিং, কোনো একটা জিনিসের সঙ্গে রিলেশনে এটাকে ডিফাইন করব, কিছু রিলেটিভে বলবো। কার রিলেটিভে? তো রিলেটিভ এরার হলো রেশিও অফ মিন অ্যাবসোলিউট এরার টু মিন ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি মেজার্ড, মানে ওই কোয়ান্টিটির যেটা মিন ভ্যালু সেই মিন ভ্যালুর রিলেটিভে কতটা এরার আছে, ঠিক আছে। এটাকে ম্যাথামেটিক্যালি দেখে নেবো তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো যদি তুমি এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা দেখো তাহলে সেটা বলছে যে রিলেটিভ এরার ইজ ডেল্টা এ মিন ডিভাইডেড বাই এ মিন। এ মিন কি সেটা তো তোমরা বোধহয় বুঝতেই পারছো, যে যেমন ধরো আমি একটা কোনো কোয়ান্টিটির মেজারমেন্ট নিলাম, অনেকগুলো মেজারমেন্ট নিয়েছি, A1 A2 A3 এইভাবে আপ টু AN, তাহলে এদের মিন ভ্যালু কত হয়ে যাবে, এ মিন। মিন ভ্যালু কিভাবে বার করি সবাই দেখেই নিয়েছো এতক্ষণ, A1 প্লাস A2 প্লাস আপ টু AN ডিভাইডেড বাই N, তাহলে মিন ভ্যালু এইভাবে বার করি। কিন্তু প্রশ্ন হলো যে এখানে এই ডেল্টা এ মিন এটা কি, ডেল্টা এ কি হয়, অ্যাবসোলিউট এরার, একটু আগেই দেখেছিলাম। এইবারে দেখো এই ডেল্টা এ মিনটা কি, এইবারে এই প্রত্যেকটা মেজারমেন্টের একটা করে অ্যাবসোলিউট এরার আছে, রাইট, যেমন ডেল্টা A1 আছে, ডেল্টা A2 আছে, সিমিলারলি ডেল্টা AN আছে, রাইট, এইভাবে অনেক ভ্যালুজ আছে, ঠিক। আর এগুলো কিভাবে ক্যালকুলেট করি সেটাও আমরা দেখে ফেলেছি, যেমন এ মিন থেকে আমরা এই মেজার্ড ভ্যালুগুলোকে সাবট্রাক্ট করতে থাকি, এ মিন থেকে এই মেজার্ড ভ্যালুগুলোকে সাবট্রাক্ট করতে থাকি, ঠিক ঠিক। আর এইগুলোর মডিউলাস নিতে থাকি অবভিয়াসলি, যাতে ভ্যালুগুলো পজিটিভ বেরোয়, ঠিক আছে। এইবারে এই যে অ্যাবসোলিউট এরারের ভ্যালুগুলো বেরোচ্ছে, এই ডেল্টা A1 ডেল্টা A2 ডেল্টা A3 এই যে ভ্যালুগুলো বেরোচ্ছে এদের যেটা মিন ভ্যালু হবে, তার মানে ডেল্টা এ মিন কি হয়ে যাবে, ডেল্টা এ মিন হয়ে যাবে ডেল্টা A1 প্লাস ডেল্টা A2 আপ টু ডেল্টা AN ডিভাইডেড বাই N। এইটা হয়ে যাবে তোমার অ্যাভারেজ বা মিন ভ্যালু অফ অ্যাবসোলিউট এরার, ঠিক। তাই জন্য এটাকে কি বলা হচ্ছে, এখানে দেখো ওয়ার্ডটা আরেকবার দেখো, মিন অ্যাবসোলিউট এরার, মানে অ্যাবসোলিউট এরারের যে ভ্যালুগুলো তাদের মিন, তাদের অ্যাভারেজ, দ্যাট ইজ ডেল্টা এ মিন। আর নিচে কি থাকবে, মিন ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি, তার মানে যে কোয়ান্টিটির তুমি মেজারমেন্টগুলো নিয়েছো তার মিন ভ্যালু। তো এইভাবে ক্যালকুলেট করি আমরা রিলেটিভ এরার। রিলেটিভ এরারের নাম কেন, কারণ এখানে আমরা দেখি যে অ্যাবসোলিউট এরারের যে মিন ভ্যালু সেটার ইন রিলেশন টু কোয়ান্টিটিটার যে মিন ভ্যালু, ঠিক। বোঝা গেল? ভালোভাবে বুঝে নাও, কারণ তা নয়তো আগে গিয়ে অসুবিধা হবে, কিন্তু আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। সুতরাং যখনই আমরা যে কোনো, ধরো একটা এমনি র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার কাছে একটা কোয়ান্টিটি আছে এক্স, এই এক্স কোয়ান্টিটির যদি রিলেটিভ এরারের কথা বলতে হয় তাহলে সেটা কি হয়ে যাবে, ডেল্টা এক্স বাই এক্স,
তার মানে এর অ্যাবসলিউট এরর উইথ রেসপেক্ট টু দ্য মিন ভ্যালু অফ দিস কোয়ান্টিটি। ঠিক, সুতরাং এটাকে আমরা এইভাবে লিখব। যখনই আমাদের রিলেটিভ এরারের কথা বলা হবে সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। এরপরে দেখে নেব আমাদের থার্ড টাইপ অফ এরার, যেটা হলো পার্সেন্টেজ এরার। পার্সেন্টেজ এরারের সত্যি কথা বলতে বোঝানোর তেমন কিছুই নেই। আসলে পার্সেন্টেজ এরার হলো রিলেটিভ এরার ইন টার্মস অফ পার্সেন্টেজ। মানে রিলেটিভ এরারের যে ভ্যালুটা তুমি বার করেছিলে, দেখো এটা কি ডেল্টা এ মিন বাই এ মিন, মানে এটাই তো রিলেটিভ এরার। রিলেটিভ এরারের ভ্যালুটাকে শুধু 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই তুমি পার্সেন্টেজ এরার পেয়ে যাবে। ঠিক, তাহলে বন্ধুরা অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর সব কিছু তো বোঝা গেল। একটা কোয়েশ্চেন করা যাক, চলো কোয়েশ্চেনটা করে দেখে নিই, তাহলে একটু কনফিডেন্সও বাড়বে। তা কোয়েশ্চেনটা বলছে যে ইন সাকসেসিভ মেজারমেন্টস অফ পিরিয়ড অফ অসিলেশন অফ পেন্ডুলাম দ্য রিডিংস turn out to be 2.63 second, 2.56 second, 2.42 seconds, 2.71 seconds and 2.80 seconds. এইগুলো হলো আমাদের আলাদা আলাদা মেজারমেন্টের ভ্যালু। ক্যালকুলেট দ্য অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর। ঠিক, চলো তাহলে এক এক করে ক্যালকুলেট করা যাক। ওকে, এই ভ্যালুগুলো কোন ভ্যালু? A1, A2, A3, A4, A5 এর ভ্যালু। ঠিক, সব থেকে প্রথমে আমরা বার করে নেব এ মিন, কারণ যে কোনো এরার ক্যালকুলেট করার জন্য সব থেকে প্রথমে অ্যাবসলিউট এরর ক্যালকুলেট করব। অ্যাবসলিউট এররের জন্যও এ মিনের ভ্যালু তো লাগবেই, তাই তো? তাহলে এ মিন ক্যালকুলেট করে নিই। কীভাবে ক্যালকুলেট করব? যতগুলো ভ্যালু দেওয়া আছে সেই সবগুলোকে যোগ করে নাও। 2.63 প্লাস 2.56 প্লাস 2.42 প্লাস 2.71 প্লাস 2.80, কতগুলো ভ্যালু আছে এখানে? 5টা ভ্যালু আছে, তাই জন্য ডিভাইডেড বাই 5। তাহলে এই ভ্যালুটা কত এসে গেল? এটা এসে গেল 2.62 সেকেন্ড। ঠিক, এ মিনটা বার করে নিলাম, একটা কাজ শেষ হলো। এইবারে ফোকাস করব অ্যাবসলিউট এররে। অ্যাবসলিউট এরর কিভাবে ক্যালকুলেট করব? ডেল্টা A1, ডেল্টা A2, ডেল্টা A3, ডেল্টা A4, ডেল্টা A5। ঠিক, তাহলে ডেল্টা A1 কি হয়ে যাবে? এ মিন, তার মানে 2.62 থেকে 2.63 সাবট্রাক্ট করে ফেলো। এটা মডের ভেতরে আছে, মনে রাখতে হবে। সিমিলারলি 2.62 থেকে 2.56কে সাবট্রাক্ট করে ফেলো। সিমিলারলি 2.62 থেকে সাবট্রাক্ট করে ফেলো 2.42, তারপরে 2.62 থেকে সাবট্রাক্ট করে ফেলো 2.71। ঠিক সেরকমভাবেই 2.62 থেকে সাবট্রাক্ট করে ফেলো 2.80। সুতরাং এই যে ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম, এগুলো কি? এগুলো অ্যাবসলিউট এরর। দেখো তাহলে এই যে ভ্যালুগুলো আমরা পেলাম, ডেল্টা A1, ডেল্টা A2, ডেল্টা A3 আর ডেল্টা A4 এর, এগুলো হয়ে গেল আমাদের অ্যাবসলিউট এররের ভ্যালু। ঠিক, তাহলে অ্যাবসলিউট এরর ক্যালকুলেট করার কাজ শেষ। এইবারে আমাদের ফোকাস চলে যাবে কার দিকে? রিলেটিভ এররের দিকে। ঠিক, চলো তাহলে রিলেটিভ এরর ক্যালকুলেট করা যাক। রিলেটিভ এরর কাকে বলে? ডেল্টা এ মিন ডিভাইডেড বাই এ মিন। এ মিনের ভ্যালুটা তো আমরা আগে থেকেই ক্যালকুলেট করে রেখেছি। সব থেকে প্রথমে তাহলে বার করে নিতে হবে ডেল্টা এ মিন। ডেল্টা এ মিনের ভ্যালু কিভাবে বার করব? এই যে অ্যাবসলিউট এররের যে ভ্যালুগুলো, এদের অ্যাভারেজ, তার মানে 0.01 প্লাস 0.06 প্লাস 0.20 প্লাস 0.09 প্লাস 0.18, আর এগুলো 5টা ভ্যালু, সুতরাং ডিভাইডেড বাই 5। তাহলে ডেল্টা এ মিনের ভ্যালু এসে গেল 0.11 সেকেন্ড। ঠিক, এইবারে দেখো এ মিনের ভ্যালু এইটা, ডেল্টা এ মিনের ভ্যালু এইটা, সুতরাং আমাদের রিলেটিভ এরর কত হয়ে যাবে? রিলেটিভ এরর হয়ে যাবে ডেল্টা এ মিন, দ্যাট মিনস 0.11 ডিভাইডেড বাই এ মিন, তার মানে 2.62। তাহলে রিলেটিভ এরর হয়ে যাবে 0.04। ঠিক, ক্লিয়ার? তাহলে রিলেটিভ এররেরও কাজ শেষ। এরপরে বাকি থাকলো পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররের তো কোনো গল্পই নেই বেশি, কারণ পার্সেন্টেজ এররে আমরা কি করব? শুধু রিলেটিভ এররের সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 0.04 ইন্টু 100 যখনই করে দেবো, তাও এটা বেরিয়ে এসে যাবে 4%।
সেটা হয়ে যাবে আমাদের পার্সেন্টেজ এরর। এইভাবে আমরা আলাদা আলাদা ধরনের এরর্স ক্যালকুলেট করি। চলো বন্ধুরা, তাহলে আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট কম্বিনেশন অফ এরর্স। এরর্স কত ধরনের হয় এইসব জিনিসগুলো আমরা অলরেডি কভার করেছি। এবারে আমরা দেখব যে অনেক সময় কিছু কোয়ান্টিটিজের ওপরে কিছু অপারেশনস হয়, তখন তাদের যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটাতে এরর্স কীভাবে ইনভলভ থাকে। ঠিক আছে, তো এখানে কম্বিনেশন অফ এরর্সে আমরা দেখে নেব তিনটে রুল। সব থেকে প্রথমে দেখব রুল নাম্বার 1। যখন আমাদের কাছে দুটো কোয়ান্টিটি থাকে, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি থাকে, ধরে নাও আমাদের কাছে দুটো কোয়ান্টিটি আছে এক্স আর ওয়াই। ঠিক আছে, এবার এক্স একটা কোয়ান্টিটি, তার সঙ্গে অ্যাটাচড যেটা অ্যাবসোলিউট এরর সেটা হচ্ছে ডেল্টা এক্স। সেরকমভাবে ওয়াই একটা কোয়ান্টিটি যেটার সঙ্গে অ্যাটাচড এরর হচ্ছে ডেল্টা ওয়াই। এবারে আমি যদি এই দুটো কোয়ান্টিটিকে অ্যাড বা সাবট্রাক্ট করি, এই দুটোকে যদি আমি যোগ বা বিয়োগ করি, তাহলে যে আমি রেজাল্টটা পাবো, ফর এক্সাম্পল ধরে নাও এক্স প্লাস ওয়াই করে আমি আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পেলাম জেড, কিংবা এক্স মাইনাস ওয়াই করে আমি আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পেলাম জেড। তাহলে এই যে জেড মানে এদের যে সাম বা ডিফারেন্স, এই রেজাল্টটার সঙ্গে অ্যাটাচড যে অ্যাবসোলিউট এরর, তার মানে ডেল্টা জেড, সেই ডেল্টা জেডটা হয়ে যাবে ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। বোঝা গেল ব্যাপারটা? তার মানে আমার কাছে যদি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি থাকে যাদের অ্যাবসোলিউট এরর হচ্ছে ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই, যখন এই দুটো কোয়ান্টিটিকে আমি অ্যাড করব কিংবা সাবট্রাক্ট করব, তখন তাদের রেজাল্টের যে অ্যাবসোলিউট এররটা হবে, দ্যাট মিনস ডেল্টা জেড, দ্যাট উইল বি ইকুয়াল টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। ঠিক একই রকমভাবে এবারে আমরা দেখে নেব রুল নাম্বার 2। রুল নাম্বার 2 বলে যে যদি আমাদের কাছে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এক্স আর ওয়াই, এই দুটোর যদি আমি প্রোডাক্ট বা এই দুটোর ডিভিশনের কথা বলি, ঠিক আছে, মানে ধরে নাও যে আমি এক্স ইন্টু ওয়াই করলাম, তাহলে আমি আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো জেড। সিমিলারলি আমি যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই করি, তাহলেও আমি আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো জেড, তাই তো? এবারে এখানে আমরা কথা বলবো রিলেটিভ এররের। ঠিক আছে, তার মানে যখন আমরা দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করছি কিংবা ডিভাইড করছি, তখন তাদের রেজাল্টে যে রিলেটিভ এররটা আছে, এদের রেজাল্ট কি এখানে জেড। এক্স ইন্টু ওয়াই করি বা এক্স ডিভাইডেড বাই ওয়াই করি, আমি যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে ধরে নিচ্ছি এখন জেড। তাহলে জেড এর সঙ্গে ইনভলভড রিলেটিভ এরর কি হবে? ডেল্টা জেড না, ডেল্টা জেড তো অ্যাবসোলিউট এরর। রিলেটিভ এরর কি হবে? ডেল্টা জেড ডিভাইডেড বাই জেড। তো এই যে রিলেটিভ এররটা রেজাল্টে হবে, এই রিলেটিভ এররটা উইল বি ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। তার মানে যখনই আমরা দুটো গিভেন কোয়ান্টিটির প্রোডাক্টের কথা বলি কিংবা যখনই আমরা দুটো গিভেন কোয়ান্টিটিকে ডিভাইড করি, তখন যে রেজাল্টটা আমরা পাই, সেই রেজাল্টের সঙ্গে অ্যাটাচড রিলেটিভ এরর ইজ ইকুয়াল টু সাম অফ দ্য রিলেটিভ এরর্স অফ দ্য টু কোয়ান্টিটিস, যেটা কিনা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। ডেল্টা জেড বাই জেড হচ্ছে কি? relative error in the result. This is equal to delta x by x, that is relative error in x, plus delta y by y, সেটা কি? relative error in y. বোঝা গেল? এবারে এখানে একটা ছোট্ট জিনিস খেয়াল করো, যে তুমি ডিভাইডই করো কিংবা তুমি মাল্টিপ্লাই করো, দু ক্ষেত্রেই তোমার এই যে রিলেটিভ এররের যে রিলেশনশিপটা, এখানে কিন্তু অ্যাডিশন সিম্বলই ইউজ হবে। ঠিক আছে, মানে তুমি এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড এর কথাই বলো কিংবা এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু জেড এর কথাই বলো, দু ক্ষেত্রেই ডেল্টা জেড বাই জেড ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। ঠিক আছে, মনে থাকবে। এবারে একটু বাদে আমরা একটা এক্সাম্পল করে দেখব কিভাবে এই রুলগুলোকে আমরা অ্যাপ্লাই করি। চলো তাহলে এরপরে দেখে নেব আমাদের লাস্ট রুল, তার মানে রুল নাম্বার 3। যদি কখনো আমাদের কাছে এরকম একটা কোয়ান্টিটি থাকে যেটার একটা পাওয়ার ইনভলভড আছে, মানে ধরে নাও আমাদের কাছে একটা এরকম ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যে এক্স টু দ্য পাওয়ার পি, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি রিলেটিভ এররের কথা বলি তো কি হবে? একটু ইন্টারেস্টিং, তাই না? ধরে নাও আমরা এই কোয়ান্টিটিটাকে বললাম জেড, তার মানে জেড ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার পি। ঠিক আছে, তাহলে এই যে জেডের যে রিলেটিভ এরর, তার মানে ডেল্টা জেড বাই জেড, সেটা হয়ে যাবে পি মাল্টিপ্লাইড বাই ডেল্টা এক্স বাই এক্স। তার মানে জেডের রিলেটিভটা হয়ে যাবে যে পাওয়ারের যে ভ্যালুটা, এখানে যেমন এক্স টু দ্য পাওয়ার পি, সেই ভ্যালুটা মাল্টিপ্লাই হয়ে যাবে উইথ দ্য রিলেটিভ এরর অফ এক্স। বোঝা গেল? এবারে দেখে নাও, এই রুলগুলো কিন্তু খুব সিম্পল। ইনফ্যাক্ট এই যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনগুলো, এগুলোকে মনে রাখা খুব একটা ডিফিকাল্ট নয়। আর যদি ম্যাথামেটিক্যাল রিলেশনগুলোকে মনে রাখতে পারো, তাহলেই তোমরা এগুলোকে খুব ইজিলি
প্রবলেম সলভিংয়ে অ্যাপ্লাই করতে পারবে। চলো তাহলে এরপরে একটা ছোট্ট প্রবলেম দেখে নেবো। তাহলে বন্ধুরা এত এরার্স আমরা দেখলাম, কম্বিনেশন অফ এরার্সও দেখলাম, আর একটা ছোট্ট কোয়েশ্চেন ট্রাই করা যাক। চলো দেখা যাক। ফাইন্ড দ্য রিলেটিভ এরর ইন জি ওয়্যার টি ইজ ইকুয়াল টু 2π√L/g। কখনো এরকম কোয়েশ্চেন দেখে ঘাবড়ে যাবে না। কি দেওয়া আছে? দেওয়া আছে টি ইজ ইকুয়াল টু 2π√L/g। যখনই এই ধরনের কোয়েশ্চেন থাকবে সবসময় দেখো যে তোমাকে বার করতে হবে এরর কার। এখানে দেওয়া আছে ফাইন্ড দ্য রিলেটিভ এরর ইন জি, সুতরাং এই এক্সপ্রেশনটাকে জি ইজ ইকুয়াল টু এইভাবে লেখার চেষ্টা করো। সব থেকে প্রথমে এই রুট ওভারটা হিচপিচ করছে, সুতরাং দুদিকে স্কোয়ার করে ফেলো। তাহলে এটা হয়ে যাবে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4π² ইন্টু L/g। সুতরাং এইটাকে আমরা লিখতে পারি জি ইজ ইকুয়াল টু 4π² L ডিভাইডেড বাই টি স্কোয়ার। লিখতে পারি? কোনো ডাউট? কোনো ডাউট নেই। এবারে বার কি করতে হবে? রিলেটিভ এরর ইন জি। এবারে বলো জি যদি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হয় তাহলে রিলেটিভ এরর ইন জি কিভাবে লিখবো আমরা? ডেল্টা জি ডিভাইডেড বাই জি। এটাই তো রিলেটিভ এররের ডেফিনেশন। তাহলে এই দিকে এই 4π² তো কনস্ট্যান্ট, এটাকে বাদ দাও। এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, আমরা কি জানি যখন দুটো কোয়ান্টিটিকে আমরা ডিভাইড করি তখন সেই দুটো কোয়ান্টিটির রিলেটিভ এরর কি হয়? রুল নাম্বার 2 মনে করো, যখন দুটো কোয়ান্টিটি এক্স ডিভাইডেড বাই ওয়াই যখন করি তখন কি হয় তাদের রিলেটিভ এরর? জেড এর রিলেটিভ এররটা কি হয়? ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। তার মানে এই ক্ষেত্রে কি হয়ে যাবে? ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা টি বাই টি, তাই হবে। এবারে এখানে আর একটা ছোট্ট জিনিস হবে, ডেল্টা টি বাই টি যখন এই টি স্কোয়ারটার তুমি রিলেটিভ এরর বার করবে তখন রুল নাম্বার 3 টি এর টু দ্য পাওয়ার 2, সুতরাং এটা কি হয়ে যাবে 2 ইন্টু ডেল্টা টি বাই টি, তাই তো? আর এটাই হয়ে যাবে তোমার আনসার। ভেরি সিম্পল। বোঝা গেল কিভাবে এই এক্সপ্রেশনটা পর্যন্ত আমরা পৌঁছলাম আমাদের ওই ছোট্ট কম্বিনেশন অফ এরার্সের 3টে রুলসের হেল্প নিয়ে। সিগনিফিকেন্ট এই কথাটার মানে কি? মানে কিছু গুরুত্বপূর্ণ, কিছু ইম্পর্ট্যান্ট। তার মানে আমরা যখনই কোনো একটা নাম্বার দেখি, কারণ যখনই আমরা মেজারমেন্টের কথা বলি তখনই জেনারেলি দেখি যে আমাদের মেজারমেন্টগুলো জেনারেলি 5, 200, 500, 520, 561 এই ধরনের হয় না। মেজারমেন্টের যখনই কথা বলি তখনই আমরা দেখি আমাদের নাম্বারসগুলো কী ধরনের হয়? ডেসিমাল প্লেসেসে অনেক ডিজিট থাকে। যেমন ধরো 561.234, রাইট, কিংবা 160.0001, রাইট। এই ধরনের নাম্বারস আমরা বেশি এনকাউন্টার করি, এই ধরনের নাম্বারস আমরা বেশি দেখতে পাই। এখন আমরা এই সিগনিফিকেন্ট ফিগার্স কনসেপ্টে এটা ডিসকাস করব যে যখন আমাদের কাছে একটা নাম্বার দেওয়া থাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে ওই নাম্বারে যতগুলো ডিজিট আছে সব ডিজিটগুলোই কি গুরুত্বপূর্ণ, সব ডিজিটগুলোই কি ইম্পর্টেন্ট, নাকি তার মধ্যে থেকে কিছু ডিজিট সিগনিফিকেন্ট। আর সেই ডিজিটগুলোকেই আমরা সিগনিফিকেন্ট ফিগার্স বলি। ঠিক আছে, এবারে বুঝে নেবো যে কোন ডিজিটগুলো এক্স্যাক্টলি সিগনিফিকেন্ট ফিগার্স, কোন ডিজিটগুলোকে সিগনিফিকেন্ট ফিগার্স বলা যায়। ঠিক আছে, যে কোনো একটা নাম্বারে যত রিলায়েবল ডিজিট আছে প্লাস যেটা প্রথম আনসার্টেন ডিজিট আছে, ঠিক আছে, মানে অল রিলায়েবল ডিজিটস প্লাস দ্য ফার্স্ট আনসার্টেন ডিজিট। বোঝা গেল? খুব ভালোভাবে বোঝা যায়নি ম্যাম, তাই তো? চলো একটা এক্সাম্পল নিয়ে বুঝে নেবো। ধরো আমাদের কাছে আছে এই বটলটা। আমি যদি বলি এই বটলের হাইট হচ্ছে 16.234 সেন্টিমিটার, ঠিক, খেয়াল করো নাম্বারটাতে 16.234 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে এটাকে খুব লজিক্যালি ভাবো যে আচ্ছা যখন আমি বলছি যে 16.234 মানে বুঝতে পারছো 16-এর পরেও আমি পয়েন্ট লাগিয়ে বলছি ভাই 16.234, এত এক্স্যাক্টভাবে বলতে চাইছি। তার মানে 16 সেন্টিমিটার তো এর হাইট বটেই, এর হাইট 10 বা 12 সেন্টিমিটার তো হবে না, তাই তো? তার মানে এই 1, 6 এই ডিজিটগুলো সিগনিফিকেন্ট। সিমিলারলি আমি বলছি 16.234, যেহেতু 234 এতগুলো ডিজিট মেনশন করছি তার মানে 16.2 সেন্টিমিটারও হবে। তার মানে 16.23 অবধিও কারেক্ট, কিন্তু যেটা লাস্টের ডিজিটটা সেইখানে কিছু গন্ডগোল থাকতে পারে। হতে পারে যখন আমি মেজার করতে যাচ্ছিলাম ওটা হয়তো 16.235 ছিল, কিন্তু আমি হয়তো সেটাকে 16.234 দেখে ফেলেছি, কিংবা হয়তো সেটা 16.233 ছিল কিন্তু আমি সেটাকে 16.234 দেখে ফেলেছি। এটা তো হতেই পারে,
নিশ্চয়ই হতে পারে। তার মানে আমি বলতে এটা চাইছি যে যখন আমাদের কাছে এরকম একটা নাম্বার থাকে যেমন 16.234, তখন 161623 এই ডিজিটগুলো হচ্ছে রিলায়েবল, কারণ এই ডিজিটগুলোর পরেও আরও কিছু আছে, সেটার থেকে আমরা আন্দাজ লাগিয়ে নিতে পারছি যে এই ডিজিটগুলো রিলায়েবল। কিন্তু এই যে লাস্টের ডিজিটটা দেখতে পাচ্ছি, এই ডিজিটটা কিন্তু খুব একটা রিলায়েবল নয়। সুতরাং এই ডিজিটটা হচ্ছে কি আনসার্টেন, সার্টেন নয়। হয়তো বা 4 ছিল, হয়তো বা 3 ছিল, হয়তো বা 5 ছিল, কে জানে কি ছিল। ঠিক আছে, তো এইবারে ম্যাথমেটিক্যালি যদি দেখা যায় তাহলে সিগনিফিকেন্ট ফিগার্সকে আমরা ডিফাইন কিভাবে করি? যতগুলো রিলায়েবল ডিজিট আছে প্লাস যেটা প্রথম আনসার্টেন ডিজিট আছে। তার মানে এই 16.234 এর ক্ষেত্রে আমাদের কাছে কতগুলো রিলায়েবল ডিজিট আছে? 4টে, 1 6 2 3। আর কোনটা আনসার্টেন ডিজিট? একটা। তার মানে টোটাল কতগুলো হয়ে গেল? 5টা। তার মানে এটাতে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার্স? 5। বুঝতে পারলে? আরও একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরে নাও আমি বললাম যে তোমার বাড়ি তোমার স্কুল থেকে 4.56 কিলোমিটার দূর। ঠিক আছে, 4.56 কিলোমিটার। এবারে এই 4.56-এ তুমি বলে দাও আমাকে তাড়াতাড়ি কতগুলো সিগনিফিকেন্ট ফিগার্স আছে? 4.56 বলেছে, যেখানে 4 আর 5 এই দুটো রিলায়েবল ডিজিটস, কিন্তু 6টা জানি না, হয়তো রিলায়েবল হয়তো বা না রিলায়েবল, তার মানে এটা আনসার্টেন ডিজিট। কিন্তু টোটাল মিলিয়ে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার হলো? এখানে দুটো রিলায়েবল ডিজিট আছে আর একটা আনসার্টেন ডিজিট, তার মানে টোটাল 3টে সিগনিফিকেন্ট ফিগার্স। তার মানে নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স কত হয়ে যাবে? 3। সিগনিফিকেন্ট ফিগার্স এই টপিকটার ভেতরে এক ধরনের কোয়েশ্চেন হচ্ছে খুব কমন, সেটা হলো তোমার কাছে একটা নাম্বার দেওয়া থাকবে আর তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি বলো যে এর মধ্যে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার্স আছে। আর সেটা সঠিকভাবে বলতে পারার জন্য তোমাকে সিগনিফিকেন্ট ফিগার্সের এই 5টা রুল একেবারে ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক, আমি প্রত্যেকটা রুল এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দেবো, তারপরে এগুলো মনে রাখা খুব ইজি হয়ে যাবে। সব থেকে প্রথমে দেখব রুল নাম্বার 1, যেটা বলছে যে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। যত নন জিরো ডিজিট সেগুলো সব সিগনিফিকেন্ট থাকবে। যেমন ধরো তোমার কাছে কোনো একটা নাম্বার আছে 49.344562, এখানে 1 2 3 4 5 6 7, এর মধ্যে 7টা সিগনিফিকেন্ট ডিজিটস আছে, 7টা সিগনিফিকেন্ট ফিগার্স আছে, কারণ এগুলো প্রত্যেকটা নন জিরো ডিজিট আর প্রত্যেকটা ডিজিট সিগনিফিকেন্ট। ঠিক, রুল নাম্বার 2 বলছে অল জিরোজ বিটুইন নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। নন জিরো ডিজিটের মাঝখানে যদি জিরো থাকে তাহলে সেগুলোও সিগনিফিকেন্ট। যেমন ধরো তোমার কাছে যদি এরকম একটা কোনো নাম্বার থাকে, যেমন ধরে নিলাম 49.30502, এই ক্ষেত্রে দেখো জিরো তো আছে কিন্তু জিরোগুলো নন জিরো ডিজিটের মাঝখানে, তাই জন্য এখানেও প্রত্যেকটা ডিজিট সিগনিফিকেন্ট, 1 2 3 4 5 6 7। সুতরাং এই নাম্বারটাতেও 7টা সিগনিফিকেন্ট ফিগার্স আছে। বোঝা গেল? গ্রেট। Rule number 3, for a number less than 1, zeros on right of decimal point but left of first non-zero digit are not significant. Very 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 important. ঠিক আছে, এই রুলটা হচ্ছে স্পেশালি সেই নাম্বারসদের জন্য যেগুলো 1-এর থেকে ছোট। যেমন ধরো তোমার কাছে একটা নাম্বার আছে, ধরে নাও একটা নাম্বার আছে 0.0154। এবারে এই নাম্বারটা 1-এর থেকে ছোট, তাই জন্যই তো 0.0 সামথিং, তাই তো? এটা 1-এর থেকে ছোট, সুতরাং এই রুলটা এই নাম্বারটার জন্য অ্যাপ্লিকেবল। রুলটা বলছে জিরোজ অন দ্য রাইট অফ ডেসিমাল পয়েন্ট। তার মানে এই যে ডেসিমাল পয়েন্টটা, এই ডেসিমাল পয়েন্টের রাইটে যে জিরোগুলো আছে, কিন্তু যেগুলো লেফট অফ দ্য ফার্স্ট নন জিরো ডিজিট, সেই জিরোগুলো কি হবে? দে আর নট সিগনিফিকেন্ট। তার মানে এই যে জিরোটা, এই জিরোটা এখানে সিগনিফিকেন্ট নয়, কারণ দেখো এটা এই ডেসিমাল পয়েন্টের রাইটে তো আছে, কিন্তু এই যে ফার্স্ট যে নন জিরো ডিজিট যেটা কিনা 1, তার লেফটে আছে। সুতরাং এই ধরনের জিরোগুলো কি হবে? এই ধরনের জিরোগুলো সিগনিফিকেন্ট হবে না। তার মানে যদি আমরা এই নাম্বারটাতে দেখতে চাই কতগুলো সিগনিফিকেন্ট ফিগার্স আছে, তাহলে এই জিরোগুলো কাউন্ট হবে না, কাউন্ট হবে শুধু 154। তার মানে এখানে আছে টোটাল 3টে সিগনিফিকেন্ট ফিগার্স। বোঝা গেল? তার মানে 1-এর থেকে ছোট নাম্বার যখনই থাকবে তখন ডেসিমাল পয়েন্টের পরে যদি জিরো থাকে যেগুলো ফার্স্ট নন জিরো ডিজিটের আগে আছে, তখন সেই জিরোগুলো সিগনিফিকেন্ট ফিগার্সে কাউন্ট হবে না। ঠিক, এরপরে চলে যাব রুল নাম্বার 4।
যেটা বলছে টার্মিনাল জিরোজ উইদাউট আ ডেসিমাল পয়েন্ট আর নট সিগনিফিকেন্ট। তার মানে তোমার কাছে যদি এরকম নাম্বার থাকে, যেমন ধরো 26500, এটা এমন একটা নাম্বার যেটাতে কোনো ডেসিমাল পয়েন্ট নেই। এই ধরনের নাম্বারে যে টার্মিনাল জিরোগুলো মানে লাস্টে যে জিরোগুলো আছে সেগুলো সিগনিফিকেন্ট হবে না। মানে 26500তে ডেসিমাল পয়েন্ট নেই, সুতরাং এই লাস্টের যে দুটো জিরো, এই দুটো জিরো সিগনিফিকেন্ট ফিগারে কাউন্ট হবে না। তাহলে কতগুলো সিগনিফিকেন্ট এই ডিজিট এটাতে আছে? 3টে, সুতরাং এটাতে নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স হয়ে যাবে 3। কিন্তু এখানেই দেখো আরও একটা, যেটা আমাদের লাস্ট রুল, সেটা বলছে যে টার্মিনাল জিরোজ উইথ আ ডেসিমাল পয়েন্ট আর সিগনিফিকেন্ট। ভেরি ইম্পর্ট্যান্ট এগেন, যদি ডেসিমাল পয়েন্ট না থাকে তাহলে লাস্টের জিরোগুলো সিগনিফিকেন্ট নয়, কিন্তু যদি ডেসিমাল পয়েন্ট থাকে তাহলে কিন্তু লাস্টের জিরোগুলো সিগনিফিকেন্ট। তার মানে যদি তোমার কাছে এই ধরনের নাম্বার থাকে 2.6500, যেহেতু এখানে ডেসিমাল পয়েন্ট রয়েছে সেহেতু এই জিরোগুলোও সিগনিফিকেন্ট। এই ক্ষেত্রে 1 2 3 4 5 এই নাম্বারটাতে 5 সিগনিফিকেন্ট ফিগার্স হবে। ঠিক আছে, এবারে দেখো আই এম শিওর এই লাস্টের দুটো রুলকে নিয়ে না অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যে কেন আমরা এই জিনিসটাকে এইভাবে লিখছি, এখানে জিরোগুলোকে সিগনিফিকেন্ট বলছি না, এখানে আবার সিগনিফিকেন্ট বলছি। কিন্তু এগুলো হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট ফিগার্সের রুলস, যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। একটু বাদে আমরা ডিসকাস করব যে সিগনিফিকেন্ট ফিগার্সের কিছু অ্যাম্বিগুইটিসও আছে। কিছু কিছু জায়গায় এই রুলগুলোর জন্যে আমাদের কিছু কনফিউশন হয়ে যায়, আর সেখানে আমরা কথা বলবো অ্যাবাউট সায়েন্টিফিক নোটেশন। ঠিক আছে, একটু অপেক্ষা করো, একটু বাদেই আমরা এই টপিকটাকেও ডিসকাস করব। ঠিক আছে, আপাতত এই 5টা রুল একেবারে ক্লিয়ার হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে ভিডিওটাকে রিওয়াইন্ড করে আবার দেখো, কারণ এই রুলগুলো যদি ভালোভাবে ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারবে না একটা গিভেন নাম্বারে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার্স আছে। তাহলে বন্ধুরা, সিগনিফিকেন্ট ফিগার্সের কনসেপ্ট আমাদের এটাও বলে যে চেঞ্জ অফ ইউনিটস, যদি আমরা ইউনিট চেঞ্জ করি তাতে আমাদের সিগনিফিকেন্ট ফিগার্সের কাউন্টে কোনো চেঞ্জ আসে না। মানে নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স তাহলেও আমাদের সেমই থাকে যদি আমরা ইউনিট চেঞ্জ করতে থাকি। সেটারই একটা সুন্দর এক্সাম্পল দেখে নিই এখানে। যেমন ধরো 43.2 সেন্টিমিটার, এটাতে প্রত্যেকটা নন জিরো ডিজিট, সুতরাং 1 2 3 কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে? 3টে। এইটাকেই যদি আমি সেন্টিমিটার থেকে মিটারে চেঞ্জ করে ফেলি তাহলে হয়ে যাবে 0.432 মিটার। ঠিক, কিন্তু আমরা রুলের হিসেবে আমরা কি জানি? 0.432 এটা 1-এর থেকে ছোট, সুতরাং এই যে লেফট হ্যান্ড সাইডে যে জিরো আছে, মানে ডেসিমালের আগে যে জিরো আছে, সেটা কাউন্ট হবে না। সুতরাং এখানেও 1 2 3 3টে সিগনিফিকেন্ট ফিগার্স। যদি এটাকে আমরা কিলোমিটারে চেঞ্জ করে নিই, এটা হয়ে যাবে 0.000432 কিলোমিটার। এখানেও দেখো যেহেতু এটা 1-এর থেকে ছোট, সুতরাং এই সব জিরোগুলো একটাও জিরো কাউন্ট হবে না। সুতরাং এখানেও কতগুলো সিগনিফিকেন্ট ফিগার্স থাকবে? এখানেও 3টে সিগনিফিকেন্ট ফিগার্স। যদি এটাকে চেঞ্জ করে ফেলি মিলিমিটারে তাহলে হয়ে যাবে 432 মিলিমিটার। ঠিক, যেখানে প্রত্যেকটা নন জিরো ডিজিট, সুতরাং সবকটা সিগনিফিকেন্ট, সুতরাং এখানে নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স আবার 3। সুতরাং এই এক্সাম্পলটায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইউনিটস চেঞ্জ করতে থাকছি, কিন্তু তাহলেও আমাদের নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স কিন্তু একই থাকছে। তাহলে বন্ধুরা, সিগনিফিকেন্ট ফিগার্সের কনসেপ্টটা আমি আশা করছি যে সবারই খুব ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে। কিন্তু এবারে আমি একটা এমন কনসেপ্ট বলবো যেটা বলে আমি তোমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সেটাকে একটুখানি কনফিউজ করে দেবো। কেন কনফিউজ করব? কারণ এই টপিকটার নাম হচ্ছে অ্যাম্বিগুইটিস ইন সিগনিফিকেন্ট ফিগার্স। আমরা দেখব যে এতক্ষণ আমরা সিগনিফিকেন্ট ফিগার্সের যে কনসেপ্টটা পড়লাম, এই কনসেপ্টটাতে কোথাও না কোথাও একটা কিছু গন্ডগোল আছে। তাহলে সেই গন্ডগোলটাকে ফিক্স তো করতে হবে। তো চলো তাহলে প্রথমে দেখে নেবো যে গন্ডগোলটা কি। ধরে নাও আমি তোমাকে একটা মেজারমেন্ট দিলাম এই ধরনের 5.700 মিটার্স। ঠিক আছে, সব থেকে প্রথমে তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো যে ম্যাম এই ধরনের মেজারমেন্ট কেন? তুমি 5.7 মিটার্সও লিখতে পারতে, কিন্তু তুমি 5.700 শুধু শুধু দুটো জিরো কেন দিলে? আমি বলতেই পারি যে প্রিসিশনের জন্য, যাতে আমি এটা দেখাতে পারি যে আমার মেজারমেন্টটা কতটা প্রিসাইজ। ঠিক, ওকে। এবারে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 5.700 মিটার্স, এইটার মধ্যে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার্স আছে? আমরা সিগনিফিকেন্ট ফিগার্স
কিভাবে কাউন্ট করে তার রুলসগুলো অলরেডি পড়ে ফেলেছি। ডেসিমালের পরে যদি ট্রেলিং জিরোস থাকে, মানে ডেসিমালের পরে যদি লাস্টের দিকে জিরো থাকে, সেইগুলো সিগনিফিক্যান্ট ফিগারে কাউন্ট হয়। তার মানে এখানে 5ও কাউন্ট হবে, 7ও কাউন্ট হবে, দুটো জিরোও কাউন্ট হবে। তাহলে টোটাল এখানে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার হলো? 4। ঠিক, এইবারে এই সেম মেজারমেন্টটাকে আমি যদি মিটার থেকে চেঞ্জ করে ফেলি একটা অন্য ইউনিটে, যেমন ধরো এটাকে আমরা চেঞ্জ করে ফেললাম সেন্টিমিটারে, তাহলে আমার মেজারমেন্টটা কি হয়ে যাবে? 570.0 সেন্টিমিটার। ঠিক, এই ক্ষেত্রে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স আছে দেখো ভালোভাবে। এখানেও ডেসিমালের পরের জিরো কাউন্ট হবে, সুতরাং 5, 7, 0, 0 সবকটা কাউন্ট হবে। তাহলে এখানেও আমাদের নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স হচ্ছে 4। এটাকে যদি আমি চেঞ্জ করে ফেলি মিলিমিটারে, তাহলে কি হয়ে যাবে? 5700 মিলিমিটার। ঠিক, এখানে কি হবে? ভাবো রুলসগুলো তাড়াতাড়ি ভাবো। এখানে হবে গন্ডগোল, একেবারেই গন্ডগোল, কারণ এখানে নেই আমাদের ডেসিমাল পয়েন্ট। যেহেতু ডেসিমাল পয়েন্ট নেই, সেহেতু এই লাস্টের জিরো দুটো কি হবে? সিগনিফিক্যান্ট ফিগারে কাউন্ট হবে না। সুতরাং এই ক্ষেত্রে আমার নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স হয়ে যাবে 2। তাহলে এটা কি হলো? একটু আগেই আমি বলেছিলাম যে আইডিয়ালি ইউনিট চেঞ্জ হওয়াতে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্সে কোনো চেঞ্জ আসা উচিত নয়, কিন্তু এখানে তো চেঞ্জ এসে গেল। তার মানে কোথাও একটা কিছু তো অ্যাম্বিগুইটি আছে। কি অ্যাম্বিগুইটি আছে? তো বেসিক্যালি এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য দেখা গেল যে আমাদের একটা স্ট্যান্ডার্ড নোটেশন চাই। যে কোনো নাম্বারকে লেখার জন্য একটা এমন স্ট্যান্ডার্ড নোটেশন চাই যাতে আমাদের নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স চেঞ্জ না হয় যদি আমরা ইউনিট চেঞ্জ করি তাহলেও। আর সেই স্ট্যান্ডার্ড নোটেশনটাকেই বলা হয় সায়েন্টিফিক নোটেশন। তাহলে চলো জেনে নিই যে সায়েন্টিফিক নোটেশন এক্স্যাক্টলি কি হয়। সায়েন্টিফিক নোটেশনে আমরা যে কোনো নাম্বারকে এই ফরম্যাটে লিখি, a × 10⁻⁵ যে কোনো নাম্বারকে, যে কোনো গিভেন নাম্বারকে আমরা a × 10⁻⁵ এর ফরম্যাটে লিখি, যেখানে b হচ্ছে একটা ইন্টিজার, b হচ্ছে যেটা এখানে পাওয়ার বা এক্সপোনেন্ট যাকে বলা হয় সেটা একটা ইন্টিজার, আর a হচ্ছে কোফিশিয়েন্ট, এটাকে বলা হয় কোফিশিয়েন্ট যেটা কিনা যে কোনো একটা রিয়েল নাম্বার। আর এখানে a কে কি বলা হয়? a কে বলা হয় সিগনিফিক্যান্ট। ঠিক, আর এই যে লেখার যে এই স্টাইলটা, যে কোনো নাম্বারকে এই স্টাইলে লেখাকে, সেটাকে বলা হয় সায়েন্টিফিক নোটেশন। বোঝা গেল? সুতরাং সায়েন্টিফিক নোটেশনে একটা সিগনিফিক্যান্ট থাকে যেটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, আর একটা থাকে পাওয়ার বা এক্সপোনেন্ট যেটা যে কোনো ইন্টিজার হতে পারে। ঠিক, এবারে দেখে নিই আমরা কিভাবে লিখি। ধরো আমাদের কাছে একটা নাম্বার আছে 5000। ঠিক, 5000কে আমরা কিভাবে লিখব? খুব ভালো করে খেয়াল করো। 5000কে আমাদেরকে লিখতে হবে a × 10⁻⁵ এর ফরম্যাটে। ঠিক, কি করব আমরা এখানে আমরা এটাকে লিখতে পারি 5 × 10⁻⁵। ঠিক আছে, 5 × 10⁻³ is 5000। এটা খুব সিম্পল ছিল, কিন্তু দেখো এটা কিভাবে লিখলাম আমি। 5000 মানে হচ্ছে 5000 এর পরে ডেসিমাল পয়েন্ট আছে, মানে আইডিয়ালি 5000 মানে কি? 5000.0, রাইট? তার মানে ডেসিমাল পয়েন্টটা এইখানে আছে, দেখতে পাচ্ছি না, ইনভিজিবল, কিন্তু এখানে আছে। আমি এই ডেসিমাল পয়েন্টটাকে, যদি আমাকে এটা a × 10⁻⁵ এইভাবে লিখতে হয়, এই ডেসিমাল পয়েন্টটাকে আমি এইখান থেকে 1, 2, 3 তিনটে প্লেস জাম্প করাতে হবে। ঠিক আছে, যতগুলো প্লেস আমি জাম্প করালাম আমি ঠিক এক্স্যাক্টলি ততগুলো পাওয়ার দিয়ে দেবো। এখানে 3টে প্লেস জাম্প করালাম, তাই 10⁻³ হয়ে গেল। বেসিক্যালি তোমার ডেসিমাল পয়েন্টটা যতগুলো প্লেস জাম্প করছে সেই নাম্বারটা হয়ে যাবে তোমার এক্সপোনেন্ট বা তোমার পাওয়ার। ঠিক, তাহলে এইভাবে তুমি লিখে নিতে পারো। চলো আর একটা এক্সাম্পল দেখা যাক, যেটা হচ্ছে 0.000076। ঠিক, এখানে আগে দেখে নাও ডেসিমাল পয়েন্টটা কোথায় আছে। এখানে আছে। আমাকে এই ডেসিমাল পয়েন্টটা কোথায় নিয়ে যেতে হবে? আমাকে ডেসিমাল পয়েন্টটা নিয়ে যেতে হবে আর একটা জিনিস, এই যেটা এ হচ্ছে একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, একে আমরা কি লিখি? একটা রিয়েল নাম্বার লিখি। ওকে, ঠিক আছে, তার মানে এই রিয়েল নাম্বারের যে ভ্যালুটা, এটা আমরা চেষ্টা করি যে এটা যাতে 10-এর থেকে কম হয়। ঠিক, তার মানে এখানে আমরা এই জিরোটাকে 1, 2, 3, 4, 5, 6 যদি এখানে নিয়ে আসি, তাহলে এটা আমার 7.6 হয়ে যাবে। তার মানে 7.6 একটা রিয়েল নাম্বার, আর 7.6 10-এর থেকেও কম।
আমাদের কাজ চলে যাবে। তার মানে আমি কতবার জাম্প করালাম, সুতরাং আমার এর ভ্যালু হয়ে যাবে 7.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত হবে, কতবার জাম্প করিয়েছি 1 2 3 4 5 6, তাহলে কি এটা 10 টু দ্য পাওয়ার 6 হবে? আসলে না, এটা হবে 10 টু দ্য পাওয়ার -6। এবারে -6 কেন হলো? কারণ দেখো এই প্রথম কেসটাতে আমরা জাম্প করেছিলাম টুয়ার্ডস লেফট সাইড বা বলতে পারো ব্যাকওয়ার্ড। এই কেসে আমরা জাম্প করলাম টুয়ার্ডস রাইট সাইড কিংবা টুয়ার্ডস ফরওয়ার্ড। যখনই তোমরা এই ডাইরেকশনে মুভ করবে, তোমার অ্যারোটা যখন এই দিকে জাম্প করবে তখন তোমার পাওয়ারটা হবে নেগেটিভ, যখন তোমার অ্যারোটা এই দিকে জাম্প করবে তখন তোমার পাওয়ারটা হবে পজিটিভ। দেখো এখন দেখে মনে হচ্ছে এটা লেখা খুব সহজ, কিন্তু অনেক সময় না তোমরা কনফিউজ হবে। তাই জন্য এই নিয়মটা যদি মনে রাখো তাহলে যে কোনো নাম্বার দেওয়া থাক সেটাকে তোমরা আরামসে একেবারে খুব ইজিলি তোমরা সেটাকে সায়েন্টিফিক নোটেশনে লিখে নিতে পারবে। তাহলে বন্ধুরা এইবারে আমরা দেখে নেব আমাদের আরও কিছু রুলস যেটা অ্যাপ্লাই হবে তখন যখন আমরা অপারেশনস করছি, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই ধরনের অপারেশন করছি, সেখানে এই সিগনিফিকেন্ট ফিগার্সের কনসেপ্ট নিয়ে কি কি রুলস অ্যাপ্লাই হবে। এখানে বেশি রুলস নেই, শুধু দুটো রুলস আছে। রুল নাম্বার ওয়ান বলছে যখন আমরা মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের কথা বলি তখন সেই ক্ষেত্রে ধরো আমাদের কাছে দুটো এরকম নাম্বার আছে, একটা হচ্ছে 5.879 আর একটা হচ্ছে 4.65। যখন এই ধরনের দুটো নাম্বারস যার ভেতরে কিছু সিগনিফিকেন্ট ফিগার্স আছে তাদেরকে আমরা মাল্টিপ্লাই করছি, তখন আমাদের যে প্রোডাক্টটা হবে বা আমাদের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটাতে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার থাকবে, লিস্ট সিগনিফিকেন্ট ফিগার্স। তার মানে 5.879 আর 4.65 যখন তুমি এই দুটোকে মাল্টিপ্লাই করবে তোমার রেজাল্টটা এরকম কিছু একটা দেখতে হবে, 27.33735। ঠিক, এবারে একটা জিনিস দেখো, এই নাম্বারটাতে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে, 1 2 3 4, চারটে সিগনিফিকেন্ট ফিগার আছে। এই নাম্বারটাতে 1 2 3, তিনটে সিগনিফিকেন্ট ফিগার আছে। প্রোডাক্টে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7। এত যদি হয় তাহলে তো যতবার মাল্টিপ্লাই করবো প্রচুর সিগনিফিকেন্ট ফিগার্স হবে, প্রচুর বিরাট বড় নাম্বারস হয়ে যাবে, রাইট? তাই জন্য এই রুলটা বানানো হয়েছে যে আমাদের যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা আমরা এইভাবে লিখবো যাতে তাতে শুধুমাত্র ততগুলোই সিগনিফিকেন্ট ফিগার থাকে যেটা এই দুটো নাম্বারের মধ্যে লিস্ট। যেমন এই নাম্বারটায় 4টে সিগনিফিকেন্ট ফিগার আছে, এই নাম্বারটায় 3টে সিগনিফিকেন্ট ফিগার আছে, সুতরাং এদের প্রোডাক্টে যাতে 3টে সিগনিফিকেন্ট ফিগারই থাকে। দেখো আমি এই প্রোডাক্টটা কিভাবে লিখবো, এত বড় একটা প্রোডাক্ট আমি লিখবো না, আমি লিখবো 27.3 যাতে শুধুমাত্র 3টে সিগনিফিকেন্ট ফিগার্স আছে। এটাই হচ্ছে আমাদের রুল। তার মানে যখনই তুমি দুটো নাম্বার মাল্টিপ্লাই করবে কিংবা ডিভাইড করবে তখন দুটো নাম্বারের মধ্যে যেই নাম্বারে কম নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স আছে তোমার আনসারেও ততগুলো নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্সই থাকা চাই। ঠিক, বোঝা গেল? এবারে দেখে নিই রুল নাম্বার 2। রুল নাম্বার 2 বলছে যে যখন তোমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করবে তখন কি হবে সিচুয়েশনটা, তখন আমাদের ফাইনাল রেজাল্টের ডেসিমাল প্লেসেসে ততগুলোই ডিজিট থাকা চাই যতগুলো লিস্ট ডিজিট আছে। তার মানে ধরো তোমাদের এইটা হচ্ছে তোমার নাম্বার, একটা হচ্ছে 6.121। এবার এখানে দেখো সিগনিফিকেন্ট ফিগার্সের কথা হচ্ছে না, এখানে হচ্ছে কতগুলো ডেসিমাল প্লেসেস আছে, মানে ডেসিমালের পরে এখানে কতগুলো ডিজিট আছে, 1 2 3। ঠিক, ডেসিমালের পরে এই নাম্বারটাতে কতগুলো ডিজিট আছে, 1 2। ডেসিমালের পরে এই নাম্বারটাতে কতগুলো ডিজিট আছে, 1 2 3। ঠিক আছে, তার মানে সব থেকে লিস্ট ডেসিমাল প্লেসেস কাতে আছে, 2তে। তার মানে যখন আমি এই তিনটের সাম করব তখন সাম হয়তো বেরোবে 21.645, কিন্তু সেটাকে আমরা কিভাবে লিখব, 21.64, যাতে এখানেও আমাদের ডেসিমাল প্লেসেসে কতগুলো থাকে ডিজিট, 2। বুঝতে পারলে? তার মানে যখন আমরা কোনো নাম্বারসদেরকে অ্যাডিশন করি বা সাবট্রাক্ট করি তখন সেই ক্ষেত্রে আমাদের যে আনসারটা হবে সেই আনসারের ডেসিমাল প্লেসেসে ততগুলোই থাকা চাই ডিজিট যতগুলো আমাদের ওই নাম্বারগুলোর মধ্যে যেটা লিস্ট ডেসিমাল প্লেসেস। কিন্তু যখন আমরা প্রোডাক্ট বা ডিভিশন করব সেই ক্ষেত্রে আমরা কি দেখব, নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স দেখব, যেটা আমাদের লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স আমাদের আনসারেও সেই তো ঠিক ততগুলোই সিগনিফিকেন্ট ফিগার্স থাকা চাই। এগুলো খুব ছোট জিনিস, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা কোয়েশ্চেনে ক্যালকুলেশন করব। এরপরে দেখে নেব যে এই যে আনসার্টেন ডিজিটগুলো, এই আনসার্টেন ডিজিটগুলোকে নিয়ে আমরা কি করতে পারি।
কি করি এই ডিজিটগুলোকে নিয়ে, রাইট, যেগুলোর ব্যাপারে আমরা শিওর নই। তো আমাদের কাছে একটা অপশন থাকে রাউন্ডিং অফ আনসার্টেন ডিজিটস। অনেক সময় কি হয়, যখন এত বড় বড় নাম্বারস থাকে, রাইট, 12.567, 12.3452, সামটাইমস যখন আমরা ডে টু ডে লাইফে এই নাম্বারসগুলোকে ইউজ করি, সবসময় তো আর আমাদের একদম অ্যাকিউরেট মেজারমেন্ট বা অ্যাকিউরেট নাম্বার লাগে না। অনেক সময় কনভিনিয়েন্সের জন্য আমরা চাই যে এটাকে একটু সিম্পল ফর্মে যদি লেখা যেত তাহলে ভালো হতো। সেই ক্ষেত্রে আমরা কি করি, যে আমাদের যে আনসার্টেন ডিজিটগুলো সেগুলোকে আমরা রাউন্ড অফ করে ফেলি। ঠিক আছে, তাহলে এখন আমরা বুঝবো যে এই রাউন্ডিং অফের কনসেপ্টটা কি আর আমরা কিভাবে একটা গিভেন নাম্বারকে রাউন্ড অফ করি। ঠিক, ছোট্ট একটা এক্সাম্পল দেখে নিই। ধরে নাও আমাদের কাছে এই তিনজন আছে, ঋতু, রোহান আর রাহুল। এরা তিনজনেই আজকে সকালে মর্নিং ওয়াকে গেছিল। এবারে ধরো আমি জিজ্ঞেস করলাম যে তোমরা তিনজনে কত কত কিলোমিটার কভার করেছো, আর ধরে নাও যে তিনজনে সমান নাম্বার অফ কিলোমিটার্সই কভার করেছে। ঠিক আছে, ঋতুকে জিজ্ঞেস করাতে সে বলল আমি কভার করেছি 5.12 কিলোমিটার্স। ঠিক, ওকে। রাহুলকে জিজ্ঞেস করাতে সে বলল যে সে মনে মনে ভাবলো যে আমি ঠিক শিওর নই যে 5.12 কিলোমিটারই কভার করেছি নাকি 13 নাকি 11। ও একটু কনফিউজড যে 5.12ই এক্স্যাক্ট কভার করেছে কিনা। তাই জন্য সেফ সাইডে থাকার জন্য ও বললো আমি 5.1 কিলোমিটার কভার করেছি। ঠিক, তার মানে ও আমাকে একটু কম অ্যাকিউরেট ভ্যালু দিল। তারপরে যখন আমি রোহানকে জিজ্ঞেস করলাম তখন ও বলল ও আরও একটু বেশি কনফিউজড ছিল, ও একদমই শিওর ছিল না যে আদেও ও 5.1 কিলোমিটার কভার করেছে কিনা। তাই ও বলল আমি 5 কিলোমিটার কভার করেছি। ঠিক, এখানে ব্যাপারটা কি হলো দেখো, ভ্যালুর অ্যাকিউরেসিটা, নাম্বারের অ্যাকিউরেসিটা একটু চেঞ্জ হলো, কিন্তু যখন কেউ বললো 5 কিলোমিটার্স তখন এই 5 ওয়ার্ডটা খুব ইজি ওটাকে কম্প্রিহেন্ড করা কম্পেয়ার টু 5.12। আবার কেউ যদি আরও একজন থাকতো সে বলতে পারতো 5.1234, রাইট। তো বেসিক্যালি এই কনসেপ্টটাকেই আমরা রাউন্ডিং অফ বলি, যেখানে আমরা লাস্টের আনসার্টেন ডিজিটগুলোকে রাউন্ড অফ করে ফেলি। এই এক্সাম্পলটা দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে লাস্টের আনসার্টেন ডিজিটকে রাউন্ড অফ করা মানে ওই ডিজিটগুলোকে গায়েব করে দেওয়া, ওইগুলোকে ভ্যানিশ করে দেওয়া। আসলে কিন্তু তা নয়, আমাদের কাছে কিছু সেট অফ রুলস থাকে, যে রুলসগুলোকে ফলো করে আমরা একটা গিভেন নাম্বারকে রাউন্ড অফ করতে পারি। তো এখন আমরা সেই রুলসগুলোই শিখে নেব। বন্ধুরা চলো এবারে দেখে নিই যে আমরা এক্স্যাক্টলি একটা গিভেন নাম্বারে আমরা রাউন্ডিং অফ করি কিভাবে। ঠিক আছে, এখানেও বেশ কয়েকটা সিনারিও আছে। যখনই আমরা রাউন্ডিং অফের কথা বলি তখন দু ধরনের রাউন্ডিং অফ করা যায়, একটা হচ্ছে রাউন্ডিং আপ, একটা হচ্ছে রাউন্ডিং ডাউন। ঠিক আছে, মানে ধরে নাও একটা এমনি জেনারেল এক্সাম্পল দিচ্ছি, যে ধরো তুমি হয়তো মর্নিং ওয়াকে গেছো আর মর্নিং ওয়াকে তুমি হয়তো কভার করেছো 5.12 কিলোমিটার্স, সেটাকে তুমি বললে 5 কিলোমিটার্স। তার মানে তুমি কি করলে, সেটাকে রাউন্ড ডাউন করে দিলে, যে অ্যাকচুয়াল ভ্যালুটা ছিল সেটা থেকে একটু কমিয়ে দিয়েছো, সেটাকে বলি রাউন্ডিং ডাউন। কখনো কখনো কি হয়, হয়তো তুমি 5.95 কিলোমিটার্স চলেছো, তার মানে সেটা কার কাছাকাছি, 6-এর কাছাকাছি। সুতরাং সেই ক্ষেত্রে আমরা জেনারেলি রাউন্ডিং আপ করে দিই, 5.99কে না বলে আমরা সেটাকে 6 কিলোমিটার বলে দিই। ঠিক আছে, সেটা হয়ে গেল রাউন্ডিং আপ। চলো দেখা যাক কিভাবে আমরা রাউন্ডিং আপ বা রাউন্ডিং ডাউন করে থাকি। সব থেকে প্রথমে দেখব রাউন্ডিং আপ। রাউন্ডিং আপের নিয়ম হচ্ছে যে আমাদের যেটা টার্মিনেটিং ডিজিট, সেই টার্মিনেটিং ডিজিটটাকে আমরা 1 বাড়িয়ে দেবো, আর আমাদের যেটা লাস্টের ডিজিটটা সেই ডিজিটটাকে আমরা ড্রপ করে দেবো, সেটাকে মানে আমরা ভ্যানিশ করে দেবো। ঠিক আছে, ধরে নাও এটা কখন অ্যাপ্লিকেবল, যদি আমাদের ইনসিগনিফিকেন্ট ডিজিট ইজ গ্রেটার দ্যান 5। ইনসিগনিফিকেন্ট ডিজিট কোনটা, যেটা আমাদের একেবারে লাস্টের আনসার্টেন ডিজিট, যেটাকে আমরা ড্রপ করার প্ল্যান করছি, সেই ডিজিটটা যদি 5-এর থেকে বেশি হয় তখন আমরা রাউন্ডিং আপ করি। সিম্পল, বুঝে নাও। যেমন ধরো এখানে 5.4757, এখানে দেখো যেটা একেবারে লাস্টের ডিজিট সেটা হচ্ছে আমাদের ইনসিগনিফিকেন্ট ডিজিট, সেটা হচ্ছে এখানে 7, মানে 5-এর থেকে বেশি। সুতরাং আমরা কি করব, এটাকে রাউন্ডিং আপ করে দেবো। রাউন্ডিং আপ কিভাবে করব, আমরা 7টাকে ভ্যানিশ করে দেবো, যেহেতু 7 আমাদের ইনসিগনিফিকেন্ট ডিজিট, আর তার আগের ডিজিটটাকে 1 বাড়িয়ে দেবো। 7-এর আগের ডিজিটটা হচ্ছে কি 5টাকে আমরা 1 বাড়িয়ে লিখে দেবো 6। সুতরাং 5.4757টাকে আমরা অল্প একটু বাড়িয়ে দিলাম, দিয়ে রাউন্ড অফ করে দিলাম অ্যাজ 5.476। তাই জন্য এটাকে বলা হয় রাউন্ডিং আপ।
বুঝতে পারলে? ঠিক একই লজিকে আমরা ডিসকাস করব রাউন্ডিং ডাউন। তার মানে যখন আমাদের এই লাস্টের যে ডিজিটটা, যেটাকে আমরা ইনসিগনিফিকেন্ট ডিজিটও বলে থাকি, সেটা যদি আমাদের 5-এর থেকে কম হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা লাস্টের ডিজিটটাকে গায়েব করে দেবো আর তার আগের ডিজিটটাকে 1 কমিয়ে দেবো, কমাবো না, ওটাকে আমরা যেমন আছে তেমনই থাকতে দেবো। ঠিক আছে, সেটাকে আমরা বলি রাউন্ডিং ডাউন। যেমন ধরো 5.4752, এখানে যেটা তোমার ইনসিগনিফিকেন্ট ডিজিট সেটা হলো 2, যেটা কিনা 5-এর থেকে ছোট। সুতরাং আমরা কি করব, এই ইনসিগনিফিকেন্ট ডিজিটটাকে গায়েব করে দেবো আর তার আগের ডিজিটটাকে যেমন আছে তেমনই থাকতে দেবো। তার মানে 475 ছিল, 475ই থাকতে দেবো। ঠিক আছে, এটাকে রাউন্ডিং ডাউন কেন বলা হয়? অ্যাকচুয়াল ভ্যালুটা ছিল 5.4752, সেটাকে আমরা অল্প একটু কমিয়ে লিখে দিলাম 5.475, তাই জন্য এটাকে বলা হয় রাউন্ডিং ডাউন। বোঝা গেল? এইবারে অটোমেটিক্যালি আমাদের মনে এই কোশ্চেনটা আসতে পারে যে আর যদি আমাদের এই ইনসিগনিফিকেন্ট ডিজিটটা 5-এর সমান সমান হয়, তাহলে আমরা রাউন্ডিং আপ করব না রাউন্ডিং ডাউন করব? দুটোর মধ্যে কোনোটাই করব না। তখন আমরা কি করব সেটা আমি এখন বলছি। যদি আমাদের ইনসিগনিফিকেন্ট ডিজিটটা 5-এর সমান সমান হয়, তখন আমরা তার আগের ডিজিটটাতে লক্ষ্য করব। ঠিক আছে, যেমন ধরো আমাদের কাছে একটা নাম্বার আছে 5.4755, ঠিক আছে, এইটা আমাদের নাম্বার। তার মানে এই নাম্বারের যেটা লাস্টের ডিজিট, মানে যেটাকে আমরা ইনসিগনিফিকেন্ট ডিজিট বলে থাকি, সেটা হচ্ছে এক্স্যাক্টলি 5। সুতরাং এখানে আমরা কি করব, আমরা ফোকাস করব তার আগের ডিজিটটাতে। তার আগের ডিজিটটা যদি ইভেন হয় তাহলে আমরা সেটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। যদি তার আগের ডিজিটটা অড হয় তাহলে আমি সেটাকে 1 দিয়ে বাড়িয়ে দেব। এই ক্ষেত্রে এর আগের ডিজিটটা কি? এই আগের ডিজিটটা হচ্ছে অড। যেহেতু এই ক্ষেত্রে এটা অডের ক্ষেত্রে আমরা সেটাকে 1 বাড়িয়ে দেবো। সুতরাং এইটাকে আমরা কি লিখে ফেলবো? 5.476। তার মানে দেখো এই লাস্টের 5টাকে তো গায়েব করব, তার আগের যে ডিজিটটা সেটাকে আমরা, যেহেতু এটা অড ছিল সেহেতু 1 বাড়িয়ে দিলাম। এবারে এইটাই যদি ধরো 5.4745 থাকতো, তাহলে কি হতো? লাস্টের ডিজিটটা কি? ইনসিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে এক্স্যাক্টলি 5। সুতরাং আমি কোন ডিজিটটাতে ফোকাস করব? তার আগের ডিজিটটাতে। তার আগের ডিজিটটা কীরকম ডিজিট? ইভেন। যেহেতু ইভেন সেহেতু সেটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দেবো। তার মানে এটাকে আমরা লিখবো 5.474। বোঝা গেল? দেখো কমপ্লেক্স তো কিছুই না, কিন্তু ছোট ছোট কনসেপ্ট যেগুলোকে একেবারে আমার সাথে সাথে যদি তোমরা লিখে লিখে প্র্যাকটিস করছো, তাহলে তো আমার মনে হয় একেবারেই চ্যাপ্টারটা আমার সঙ্গে সঙ্গেই তোমাদেরও কমপ্লিট হতে থাকবে। বন্ধুরা চলো তাহলে একটা ছোট্ট এক্সাম্পল প্র্যাকটিস করে দেখে নেবো যে তোমরা জিনিসগুলো ঠিকমতো বুঝেছো কিনা। এখানে এক্সাম্পলটা বলছে, ক্যালকুলেট দ্য সারফেস এরিয়া অফ আ কিউব ওয়্যার ইচ সাইড মেজার 7.203 মিটার। মানে আমাদের কাছে একটা কিউব আছে যার এক একটা সাইড, কিউব বোঝো তো সবাই, নিশ্চয়ই জানো, এগুলো তো আমরা জুনিয়র ক্লাসেসেই পড়েছি। কিছুটা এই ধরনের দেখতে হয় আমাদের কিউব, যার প্রত্যেকটা সাইড সেম হয় লেন্থ ওয়াইজ। ঠিক আছে, কিউবের যদি সারফেস এরিয়ার কথা বলি, তো সারফেস এরিয়া কি হয়? 6 ইন্টু সাইড স্কোয়ার। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে যে সাইডের ভ্যালু হচ্ছে 7.203। সুতরাং 6 ইন্টু 7.203 ইন্টু 7.203। যদি এই ভ্যালুটাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করো তাহলে আমরা কি পাবো? আমাদের রেজাল্টটা, তাহলে আমরা পাবো 311.299254। কিন্তু এত বড়টা কি আমরা লিখবো অ্যাজ আ রেজাল্ট? নো, একেবারেই না। আমরা একটা রুল শিখেছি অপারেশনের, কি যখন আমরা যে দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করি তখন আমরা কি করি? যতগুলো সিগনিফিকেন্ট ফিগার, লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার সেই নাম্বারে আছে, ততগুলোই সিগনিফিকেন্ট ফিগার আমরা রাখি। এখানে আমরা দেখছি 7.203-তে 1 2 3 4 কতগুলো সিগনিফিকেন্ট আছে? 4টে সিগনিফিকেন্ট ফিগার আছে। সুতরাং এখানেও আমরা 4টে সিগনিফিকেন্ট ফিগারই রাখবো। সুতরাং আমরা আনসারটা কিভাবে লিখবো? 311 পয়েন্ট, এখানে আমরা কতগুলো নেব? শুধুমাত্র আমরা 4টেই নেব এখানে। সুতরাং এটাকে আমরা 311.2 মিটার স্কোয়ার এটা লিখব। আমি কি ঠিক বললাম? না আমি ঠিক বলিনি।
এখানে আরেকটা ক্লু আছে, এখানে আমরা বেসিক্যালি এটাকে রাউন্ড অফ করছি, রাইট? যখন রাউন্ড অফ করছি তখন আমাদের রাউন্ড অফের রুলগুলোও তো লাগাতে হবে। এবারে এখানে দেখে ফেলো তোমরাই, এটা হচ্ছে 299,254, মানে দেখো 299,254, মানে এটা 2 এর দিকে নয়, এটা কার কাছাকাছি? এটা 3 এর কাছাকাছি। সুতরাং এটা রাউন্ডিং ডাউন হবে না, এটা কোথায় যাবে? এটা রাউন্ডিং আপ হবে। এক্স্যাক্টলি, কারণ দেখো আমার এত দূরেই চাই, তো এর আগের ডিজিটটা হচ্ছে 9, কারেক্ট? তো সুতরাং এই ডিজিটটা থেকে আমরা সব ভ্যানিশ করে দেবো আর তার আগের ডিজিটটাকে 1 বাড়িয়ে দেবো। সুতরাং এটাকে রাউন্ডিং আপ করে এটাকে 4টে সিগনিফিকেন্ট ফিগার্স অবধি রেখে আমার ফাইনাল আনসার হয়ে যাবে 311.3 মিটার স্কোয়ার। তাহলে বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি আমাদের এই ভিডিওর, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিকে, যেটা হলো ডাইমেনশন। আমরা ইউনিটের ব্যাপারে পড়লাম, আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্টের ব্যাপারে পড়লাম, এরার্সের ব্যাপারে পড়লাম, রাউন্ডিং অফ, সিগনিফিকেন্ট ফিগার্স, সায়েন্টিফিক নোটেশন, এই সব কিছু কভার করে ফেলেছি। এখন আমরা দেখব যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন বলতে কি বোঝায়। আমি আগেও বলেছি যে আমাদের কাছে প্রচুর ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। যখন আমি একটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশনের কথা বলছি, তার মানে আমি সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে যে 7টা বেস কোয়ান্টিটিস হয় তাদের ফর্মে রিপ্রেজেন্ট করছি। বা বলতে পারো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, যে এত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ওই 7টা বেস কোয়ান্টিটির ফর্মে লিখতে পারি। 7টা বেস কোয়ান্টিটি সবারই মনে আছে তো? মনে আছে কি নেই? রাইট? মাস, লেন্থ, টেম্পারেচার, টাইম, এগুলো পড়েছিলাম। কারেন্ট, ইন্টেন্সিটি, রাইট? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা ছিল আমাদের 7টা বেস কোয়ান্টিটি, যাদের বেস ইউনিটস আমরা পড়েছিলাম, কিছুক্ষণ আগেই তো ডিসকাস করেছিলাম, তাই তো? তো এবারে এখানে আমরা দেখে নেব যে যে কোনো একটা গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা ডাইমেনশন লিখতে পারি। ইনফ্যাক্ট সেটাকে আমরা বলি ডাইমেনশনাল ফর্মুলা। কীরকম দেখতে হয় ডাইমেনশনাল ফর্মুলাকে? এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এম, এল, টি এই জাতীয় ক্যাপিটাল লেটার্স লিখে ডাইমেনশনাল ফর্মুলা লিখে থাকি। এবারে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই ধরনের একটা ফর্মুলা আমরা কিভাবে লিখব, সেটাই তো এখন শিখবো। তো চলো তাহলে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বুঝে নেবো। সব থেকে প্রথমে আমরা দেখে নেব যে এই যে 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি, এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটিদের নিজস্ব একটা করে ডাইমেনশন আছে, যেটা এই ডাইমেনশন, এই 7টা ফিজিক্যালের কোয়ান্টিটির যে ডাইমেনশন, দে ফর্ম দ্য ডাইমেনশনস অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। তার মানে এই পুরো ফিজিক্যাল ওয়ার্ল্ডে যত ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে, সেই সব ফিজিক্যাল কোয়ান্টিটির যে ডাইমেনশনাল ফর্মুলা তোমরা লিখতে পারো শুধুমাত্র এই 7টা ডাইমেনশন দিয়ে। তো চলো তাহলে সব থেকে প্রথমে দেখে নেব ডাইমেনশনস অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, তার মানে এই 7টা বেস কোয়ান্টিটির ডাইমেনশনস। বন্ধুরা, আশা করছি যে তোমাদের সবারই মনে আছে আমাদের বেস কোয়ান্টিটিস কি কি ছিল। লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আর লিউমিনাস ইন্টেন্সিটি, এগুলো ছিল। এদের ডাইমেনশন আমরা কিভাবে লিখি? যে কোনো ডাইমেনশনাল ফর্মুলা লেখার সময় আমরা ইউজ করি এই থার্ড ব্র্যাকেটের। যখন আমরা লেন্থের কথা বলি তখন সেটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এল দিয়ে। এটাও মনে রাখতে হবে যে ডাইমেনশনাল ফর্মুলাতে ব্র্যাকেটের ভেতরে আমরা সবসময় ক্যাপিটাল লেটার ইউজ করি। যখন মাসের কথা বলি তখন সেটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এম দিয়ে। যখন টাইমের কথা বলি সেটাকে ডিনোট করি ক্যাপিটাল টি দিয়ে। ইলেকট্রিক কারেন্টের কথা যখন বলি তখন সেটাকে ক্যাপিটাল এ দিয়ে। এটা কোথা থেকে এলো? অ্যাম্পিয়ারের এ থেকে। যখন বলি আমরা টেম্পারেচারের কথা তখন সেটা হয়ে যায় কে, কারণ টি তো আমরা অলরেডি টাইমের জন্য ইউজ করে ফেলেছি, তাই জন্য কেলভিনের কেটা নিয়ে নিই টেম্পারেচারের জন্য। যখন আমরা মোলের কথা বলি তখন আমরা ভেতরে মোলই লিখে থাকি। আর যখন আমরা ইন্টেন্সিটির কথা বলি তখন আমরা ভেতরে সিডি, তার মানে ক্যান্ডেলাই লিখে থাকি। ঠিক আছে, এইভাবে আমরা জেনারেলি ডাইমেনশনস ডিনোট করি বা ডাইমেনশনাল ফর্মুলা ডিনোট করি আমাদের এই 7টা বেস কোয়ান্টিটিজের জন্য। আর এই যে ডাইমেনশনগুলো, এদেরকেই বলা হয় ডাইমেনশনস অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড। তার মানে এর পরে যে কোয়েশ্চেনটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে, ঠিক আছে, আমরা 7টা বেস কোয়ান্টিটির ডাইমেনশন দেখে ফেললাম, যাদেরকে আমরা বলে থাকি ডাইমেনশনস অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। কিন্তু এবারে কিভাবে যে কোনো একটা গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশনাল ফর্মুলা আমরা লিখব? কিভাবে লিখব? এই যে ডাইমেনশনগুলো তোমরা দেখলে, যেমন এম, এল, টি, এ, এই যে ডাইমেনশনগুলো দেখলে, এই ডাইমেনশনগুলোকে থার্ড ব্র্যাকেটের ভেতরে ভরে আমরা লিখব এদের ডাইমেনশনাল ফর্মুলা।
ঠিক আছে, কাদের ডাইমেনশনাল ফর্মুলা? যে কোনো একটা গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটির। চলো আমরা 2-3টে এক্সাম্পল দেখে ফেলি। এক্সাম্পল 2-3টে দেখার পরেই দেখবে তোমরা একেবারে বুঝে গেছো কিভাবে ডাইমেনশনাল ফর্মুলা লিখতে হয়। আর হ্যাঁ, আর একটা কথা, এই ডাইমেনশনাল ফর্মুলা লেখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তাই জন্য এই টেকনিকটাকে ভালোভাবে শিখে নিতে হবে। চলো তাহলে আমরা তাড়াতাড়ি দেখে ফেলি কিছু কোয়ান্টিটিস যাদের ডাইমেনশনাল ফর্মুলা আমরা কিভাবে লিখব। এখানে একটা কোয়ান্টিটি আছে অ্যাক্সেলারেশন। সবাই জানোই তোমরা অ্যাক্সেলারেশন কি হয়, সেখান থেকেই শুরু করতে হবে। কিন্তু অ্যাক্সেলারেশন আমরা কিভাবে বার করি মনে করে দেখো। অ্যাক্সেলারেশনকে ডিফাইন কিভাবে করি? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাই তো বলে থাকি আমরা, ঠিক আছে। এইবারে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এখানে আমরা শুধু কিসে ফোকাস করব? ইউনিটে ফোকাস করব, ঠিক আছে না। ভেলোসিটিটাকে জেনারেলি আমরা কিভাবে ডিফাইন করে থাকি? ভেলোসিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এই ডেফিনেশনটা যদি মনে থাকে তাহলে ধরে নাও অর্ধেক কাজ ডান। অ্যাক্সেলারেশনটা তার মানে বেসিক্যালি কি? অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটি আপন টাইম, ঠিক তো? তাই তো। এবারে ভেলোসিটির ইউনিট কি হয়? মিটার পার সেকেন্ড আপন টাইম, তার মানে নিচে আরও একটা সেকেন্ড আছে, তার মানে অ্যাক্সেলারেশনের ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, বোঝা গেল? এটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং যখন আমি অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা লিখব তখন এটা কি হয়ে যাবে? ওপরে মিটার, মিটার কিসের ইউনিট? লেন্থের, তার মানে ওপরে হয়ে যাবে ক্যাপিটাল এল, ডিভাইডেড বাই নিচে হচ্ছে সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড কিসের ইউনিট? টাইমের ইউনিট, রাইট। তো ডিভাইডেড বাই টি স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি? টি টু দ্য পাওয়ার -2। সুতরাং এইটা হয়ে যাবে আমাদের অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা। সুতরাং যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির যদি তুমি ডেফিনেশনটা জানো তাহলে তুমি তার ইউনিটটা জানবে, আর ইউনিটটা জানলে তুমি সোজাসুজিভাবে তার ডাইমেনশনাল ফর্মুলা লিখে দিতে পারবে। ঠিক সেরকমভাবেই চলো ওয়ার্কের ক্ষেত্রে দেখা যাক। ওয়ার্ককে আমরা কিভাবে ডিফাইন করি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ফোর্সকে আমরা কিভাবে ডিফাইন করি? মাস ইনটু অ্যাক্সেলারেশন, তার মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন ইনটু ডিসপ্লেসমেন্ট। এইবারে দেখো মাসের ডাইমেনশনাল ফর্মুলা কি হয়ে যাবে? ক্যাপিটাল এম। অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা এক্ষুনি বার করেছি, এল টি টু দ্য পাওয়ার -2। ডিসপ্লেসমেন্টের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ মিটারে, তার মানে এল। এইবারে দেখো এখানে ডাইমেনশনাল ফর্মুলা এম একটাই আছে, এল টু দ্য পাওয়ার 1 এখানেও এল টু দ্য পাওয়ার 1, তাহলে এল টু দ্য পাওয়ার 2 হয়ে যাবে, আর টি টু দ্য পাওয়ার -2। সুতরাং ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা হয়ে যাবে এইটা, বোঝা গেল? এরপরে আরও একটা দেখে নিই কোয়ান্টিটি, ডেনসিটি। ডেনসিটিকে কিভাবে আমরা ডিফাইন করি? মাস পার ইউনিট ভলিউম, তাই তো। এইবারে মাসকে আমরা কি লিখতে পারি? মাসকে আমরা লিখতে পারি, মাসের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে এম। ভলিউমের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? ভলিউম হয় কি? সাইড কিউব, সেইভাবেই ভলিউম বার করি। সুতরাং সাইড হচ্ছে লেন্থ, তার মানে এল কিউব, এল টু দ্য পাওয়ার 3। সুতরাং এই এল টু দ্য পাওয়ার 3টাকে যদি ওপরে নিয়ে যাও তাহলে হয়ে যাবে এম এল টু দ্য পাওয়ার -3। এটা হয়ে যাবে ডেনসিটির ডাইমেনশনাল ফর্মুলা। সুতরাং ডাইমেনশনাল ফর্মুলা কিভাবে বার করতে হয় সেটা তো বোঝা গেল। সেইটার সঙ্গেই খুব ক্লোজলি কানেক্টেড হচ্ছে ডাইমেনশনাল ইকুয়েশনস। ইকুয়েশনস মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমরা তার ডাইমেনশনাল ফর্মুলার সঙ্গে ইকুয়েট করি তখন সেই ইকুয়েশনটাকে আমরা বলে থাকি ডাইমেনশনাল ইকুয়েশন। যেমন একটু আগেই তোমরা দেখলে যে আমরা ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা বার করলাম, যেটা ছিল এম এল টু দ্য পাওয়ার 2 টি টু দ্য পাওয়ার -2। এটাকে যদি আমরা ক্যাপিটাল ডাব্লিউ এই থার্ড ব্র্যাকেটের ভেতরে এরকমভাবে লিখি, তার মানে এইটা হয়ে যাবে আমাদের ডাইমেনশনাল ইকুয়েশন, যেখানে একদিকে আমরা ওই কোয়ান্টিটিটাকে লিখেছি আর একদিকে আমরা ওই কোয়ান্টিটিটার ডাইমেনশনাল ফর্মুলা লিখেছি। ঠিক সেরকমভাবে যদি আমরা প্রেশারের কথা বলি, প্রেশারের এটা ডাইমেনশনাল ফর্মুলা। তোমরা চাও আমি করে দেখাই কি নিজেরা ট্রাই করবে? চলো, যে ট্রাই করবে ট্রাই করো, আমিও করে দেখাচ্ছি। প্রেশারকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্সকে কিভাবে ডিফাইন করতে পারি? মাস ইনটু অ্যাক্সেলারেশন আর ডিভাইডেড বাই এরিয়া। ওকে, মাসকে আমরা, মাসের ডাইমেনশনাল ফর্মুলা হয়ে যাবে ক্যাপিটাল এম। অ্যাক্সেলারেশন আমরা দেখে নিয়েছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সুতরাং এল টি টু দ্য পাওয়ার -2 ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া হচ্ছে এল স্কোয়ার, রাইট,
লেন্থের স্কোয়ার হয় এরিয়া, সুতরাং এখানে এল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এম এল ওপরে 1 নিচে 2, যখন নিচেরটা ওপরে নিয়ে যাবে তো 1 - 2, এটা হয়ে যাবে এল টু দ্য পাওয়ার -1 আর টি টু দ্য পাওয়ার -2। দেখো এক্স্যাক্টলি এটাই, সুতরাং এইটা হয়ে যাবে প্রেশারের ডাইমেনশনাল ইকুয়েশন। তো এই ধরনের ইকুয়েশনকে আমরা বলে থাকি ডাইমেনশনাল ইকুয়েশন। তাহলে বন্ধুরা, ডাইমেনশনাল ফর্মুলা কিভাবে লিখতে হয় সেটা তো আমরা শিখে ফেলেছি, কিন্তু কথা হলো যে আমরা এই ডাইমেনশনাল ফর্মুলা লিখছি কেন, এটার কি ইউজ, কারণ এটার কি কিছু অ্যাপ্লিকেশন আছে আদেও? নিশ্চয়ই আছে। এটার অ্যাপ্লিকেশন হলো ডাইমেনশনাল অ্যানালিসিস। কিসের অ্যানালিসিস? বেসিক্যালি আমাদের কাছে যদি একটা গিভেন ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে ডাইমেনশনাল অ্যানালিসিসের হেল্প দিয়ে আমরা এটা বলতে পারি যে ওই গিভেন ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট না ডাইমেনশনালি ইনকারেক্ট। কিভাবে বলবো আমরা এটা? যখনই আমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেটার একটা লেফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড সাইড তো থাকবেই। ডাইমেনশনাল অ্যানালিসিসের কনসেপ্ট হলো যে লেফট হ্যান্ড সাইডের যে ডাইমেনশন হবে আর রাইট হ্যান্ড সাইডের যে ডাইমেনশন হবে, সেই দুটো সবসময় যদি ইকুয়াল হয় তবেই সেই গিভেন ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট। বুঝতে পারলে? যদি নাও বুঝে থাকো, এক্ষুনি আমি একটা এক্সাম্পল নেব, সেটা তোমাকে সব কিছু ক্লিয়ারলি বুঝিয়ে দেবে। যেমন ধরো, আমি যদি কথা বলি কাইনেম্যাটিক্সের, ফিজিক্সে কাইনেম্যাটিক্সে আমরা 3টে ইকুয়েশন পড়েছিলাম, মনে আছে? মোশন চ্যাপ্টারটাতে আমরা কাইনেম্যাটিক্সের 3টে ইকুয়েশন পড়েছিলাম, v = u + at, s = ut + ½ at² আর v² = u² + 2as। মনে আছে তো? কি মনে নেই? একটু একটু মনে আছে? তাহলেও চলবে। ঠিক, তো এখন আমরা দেখে নেব এই 2 নম্বর ইকুয়েশনটা, s = ut + ½ at²। যদিও তুমি আমি জানি যে এই ইকুয়েশনটা সঠিক, কিন্তু এখন আমরা দেখব যে ডাইমেনশনাল অ্যানালিসিসের হেল্প দিয়ে দেখব যে এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট কিনা। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই। চলো তাহলে প্রুফ করা যাক যে এটা ডাইমেনশনালি কারেক্ট নাকি ইনকারেক্ট। তো সব থেকে প্রথমে দেখে নেবো লেফট হ্যান্ড সাইড। এই ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে ডিসপ্লেসমেন্ট, মানে এস। ডিসপ্লেসমেন্টের ডাইমেনশনাল ফর্মুলা হয়ে যাবে ক্যাপিটাল এল। রাইট হ্যান্ড সাইডের যদি কথা বলি, তো রাইট হ্যান্ড সাইডে কি আছে? ইউটি + ½ at²। ঠিক আছে, এবার এটার ডাইমেনশনাল ফর্মুলা লিখবো। ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা হয়ে যাবে মিটার/সেকেন্ড, মানে এল টি টু দ্য পাওয়ার -1। টি এর ডাইমেনশনাল ফর্মুলা হয়ে যাবে টাইম, দ্যাট ইজ ক্যাপিটাল টি। ঠিক আছে, তার মানে এইটা ইউটি এর ডাইমেনশনাল ফর্মুলা হয়ে গেল এইটা। এইবারে এখানে যে প্লাস আছে, তার মানে কি এই ডাইমেনশনাল ফর্মুলাগুলোকে প্লাস করে দিতে হবে? নট রিয়েলি। ডাইমেনশনাল ফর্মুলা সেইভাবে যেরকমভাবে অ্যারিথমেটিক অ্যাডিশন হয় সেরকম এখানে অ্যারিথমেটিক অ্যাডিশন হবে না। দেখো এখানে কি হবে, এই টার্মটারও দেখো অ্যাক্সেলারেশন ½ 1/2 কনস্ট্যান্ট, ওটার কোনো ডাইমেনশন নেই। অ্যাক্সেলারেশনের মিটার/সেকেন্ড² এল টি টু দ্য পাওয়ার -2 t², তার মানে ক্যাপিটাল টি এর স্কোয়ার। ঠিক আছে, এইটাকে যদি দেখো টি টু দ্য পাওয়ার -1 টি টু দ্য পাওয়ার 1, দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে এল। এখানে যদি দেখো টি টু দ্য পাওয়ার -2 আর টি টু দ্য পাওয়ার 2, এটাও ক্যান্সেল হয়ে যাবে এল। এবার এই এল প্লাস এল মিলে 2l হবে তা ঠিক নয়। ঠিক আছে, এদিকেও এল এদিকেও এল, আর লেফট হ্যান্ড সাইডেও এল। তার মানে কি দাঁড়ালো? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুদিকেরই ডাইমেনশন কি? দুদিকেরই ডাইমেনশন সমান। সুতরাং এটাকে তুমি কি লিখতে পারো এইভাবে, যে এদিক থেকেও এল এলো, ওভারঅল RHS থেকেও এল এলো আর LHS থেকেও এল এলো, তার মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে ডাইমেনশনালি কারেক্ট। তো তার মানে হচ্ছে যে কোনো ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট কিংবা না কারেক্ট, সেটা কে বলে? সেটা বলে যে ওর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে যতগুলো টার্ম আছে, প্রত্যেকটা, এক তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুদিকের ডাইমেনশনই সেম হওয়া উচিত। যদি কোনো একদিকে একটার বেশি টার্ম থাকে, তো প্রত্যেকটা টার্মের ডাইমেনশনও ওই একই হওয়া উচিত। তাহলে আমরা কি দেখলাম? যে আমাদের যে s = ut + ½ at², এই যে ইকুয়েশনটা ছিল, এটা আমাদের অ্যাকচুয়ালি কারেক্টও ছিল, আবার এটা ডাইমেনশনালি কারেক্টও ছিল। কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিসের একটা খুব ইম্পর্ট্যান্ট কনক্লুশন হলো যে যেই ইকুয়েশনটা ডাইমেনশনালি ইনকারেক্ট, তার মানে সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ইনকারেক্ট। বুঝতে পারলে? তার মানে কোনো একটা গিভেন ইকুয়েশন যদি ডাইমেনশনালি ইনকারেক্ট হয়, তার মানে কোনোভাবেই সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কারেক্ট হতেই পারে না। ঠিক, তার মানে ডাইমেনশনালি ইনকারেক্ট মানে অ্যাকচুয়ালিও ইনকারেক্ট।
কিন্তু কোনো ইকুয়েশন যদি ডাইমেনশনালি কারেক্ট হয় তাহলে সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কারেক্টও হতে পারে, আবার অ্যাকচুয়ালি ইনকারেক্টও হতে পারে। আরে এটা ম্যাম কি বলছে, ম্যাম কি কনফিউজ করছে? না, কনফিউজ করছি না আমি একেবারে ঠিক কথা বলছি। যে ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট হয় সেটা অ্যাকচুয়ালি কারেক্টও হতে পারে, যেমন এই s = ut + ½ at², কিন্তু সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ইনকারেক্টও হতে পারে। কেন? কারণ অনেক সময় আমাদের ইকুয়েশনের ভেতরে কনস্ট্যান্ট ইনভলভড থাকে, আর অনেক কনস্ট্যান্ট ডাইমেনশনলেস হয়, ওই কনস্ট্যান্টদের কোনো ডাইমেনশন হয় না। সুতরাং হতেই পারে যে তোমার কাছে এমন একটা ইকুয়েশন আছে যেটাতে তুমি হয়তো কনস্ট্যান্টটাকে বাদ দিয়ে ফেলেছো, তাহলেও সেই ইকুয়েশনটা তোমার কাছে ডাইমেনশনালি কারেক্ট প্রুফ হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো সেই ইকুয়েশনটা কারেক্ট হবে না। বুঝলে না? এক্সাম্পল ধরে নাও, আমি এবারে তোমাকে এই যে আমাদের s = ut + ½ at² ইকুয়েশনটা ছিল সেটাতে একটা ছোট্ট চেঞ্জ করে দিই। কি করলাম? 1/2টাকে আমি গায়েব করে দিলাম, ভ্যানিশ করে দিলাম। ঠিক, আমি কাকে ভ্যানিশ করলাম? একটা কনস্ট্যান্টকে ভ্যানিশ করলাম, 1/2কে ভ্যানিশ করলাম। আর এই 1/2 এর অ্যাজ সাচ কোনো ডাইমেনশন হয় না। সুতরাং 1/2টাকে ভ্যানিশ করে দেওয়ার পরেও আমার যে ইকুয়েশনটা হলো তৈরি s = ut + at², এইটাকে যদি তুমি ডাইমেনশনালি প্রুভ করো, তুমি দেখবে এটা কিন্তু ডাইমেনশনালি কারেক্ট প্রুভ হয়ে যাবে। কিন্তু এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি কারেক্ট? অ্যাকচুয়ালি তো কারেক্ট নয়। এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাইছিলাম, যে এই দুটো ইকুয়েশন যদি দেখো, দুটোই ডাইমেনশনালি কারেক্ট। কেন দুটোই ডাইমেনশনালি কারেক্ট? কারণ একটা ইকুয়েশনে আমি শুধু একটা কনস্ট্যান্টকে হাঁটিয়ে ফেলেছি, আর কনস্ট্যান্টের এনিওয়েজ ডাইমেনশন হয় না, তাই জন্য দুটোই ডাইমেনশনালি কারেক্ট, কিন্তু দুটোই অ্যাকচুয়ালি কারেক্ট নয়। সুতরাং আমাদের কনক্লুশন কি? যে কোনো একটা ইকুয়েশন যেটা ডাইমেনশনালি ইনকারেক্ট সেটা অ্যাকচুয়ালি ইনকারেক্ট হবে, কোনো একটা ইকুয়েশন যেটা ডাইমেনশনালি কারেক্ট সেটা অ্যাকচুয়ালি কারেক্টও হতে পারে, ইনকারেক্টও হতে পারে। এক্ষুনি কনস্ট্যান্টের ব্যাপারে আমরা কথা বলছিলাম। একটা প্রশ্ন যেটা তোমাদের মনে আসতেই পারে, যে কনস্ট্যান্টরা কি সবসময় ডাইমেনশনলেস হয়? অ্যাকচুয়ালি তা ঠিক নয়। অনেক কনস্ট্যান্ট হয় যাদের ডাইমেনশন থাকে, তারা কনস্ট্যান্ট বলতে তো তার মানে হলো যে তাদের ভ্যালু কনস্ট্যান্ট, তাদের ভ্যালু সবসময় সেম থাকে। তো তাদের ভ্যালু তো কনস্ট্যান্ট থাকে, কিন্তু তাদের ডাইমেনশন থাকে, যেহেতু তাদের একটা ইউনিট থাকে। যেমন স্পিড অফ লাইট, যেটাকে আমরা জেনারেলি স্মল লেটার c দিয়ে ডিনোট করি, আর যার ভ্যালু সবসময় হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা একটা কনস্ট্যান্ট, কিন্তু এটার ডাইমেনশন আছে। কেন? কারণ এর একটা ইউনিট আছে, মিটার/সেকেন্ড। তো সুতরাং স্পিডের যা ডাইমেনশন, এরও তাই ডাইমেনশন হবে। সিমিলারলি আরেকটা এক্সাম্পল হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটাকে আমরা জেনারেলি G দিয়ে ডিনোট করি, যার ভ্যালু হয় 6.67 × 10⁻11 মিটার কিউব কিলোমিটার ইনভার্স সেকেন্ড টু দ্য পাওয়ার -2। যেহেতু এখানেও একটা ইউনিট ইনভলভ আছে, তার মানে এরও একটা ডাইমেনশন আছে। সুতরাং এই ধরনের কনস্ট্যান্টদের বলা হয় ডাইমেনশনাল কনস্ট্যান্ট। অন্যদিকে এরকম অনেক কনস্ট্যান্ট হয় যাদের কোনো ডাইমেনশন হয় না, তাদের কোনো ইউনিটও হয় না, আর তাদের আমরা বলি ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। যেমন পাই এর ভ্যালু হচ্ছে 3.14, কোনো ইউনিট নেই, কোনো ডাইমেনশন নেই। ইনফ্যাক্ট যত নাম্বারসদের কথা আমরা বলি সেগুলো সবই কি কনস্ট্যান্ট, আর তারা সবই ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। তাহলে বন্ধুরা, এর সাথেই চলে এসেছি আমরা এই ভিডিওর একেবারে শেষের দিকে। আর যদি তোমরা এই পুরো ভিডিওটা আমার সাথে দেখে থাকো, তাহলে আমি আশা করছি যে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টসের কনসেপ্টস নিশ্চয়ই হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার। আর যদি তা হয়ে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই লিখে জানিও যে কনসেপ্ট হলো ক্রিস্টাল ক্লিয়ার। আর আমি খুব তাড়াতাড়ি আরও একটা বাংলা ট্রায়াল ভিডিও নিয়ে তোমাদের সকলের জন্য চলে আসবো। আর অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে থেকো যে তোমাদের এই বাংলা ভিডিও সিরিজগুলো কেমন লাগছে। তাহলে সবাই খুব সাবধানে থেকো, খুব আনন্দে থেকো, খুব মজায় থেকো। টেক কেয়ার, বাই বাই।